আচ্ছা দেখো, আমাদের আমরা লাস্ট দিন দেখছি যে কিভাবে কেপিআর কেসির ম্যাথ করতে হয়, কেপিআর কেসির মধ্যে রিলেশন কি, কিভাবে একটা থেকে আরেকটা বের করতে হয়। আমরা এরকম ফর্মুলা দেখছিলাম যে কেপি ইজ ইকুয়াল টু কেসিআরটি টু দি পাওয়ার ডেলেন, কেসিআরটি টু দি পাওয়ার ডেলেন। আর এছাড়াও আমরা কেপি কেসি কীভাবে বের করতে হয়, ডিটেইলড প্রসেসটা কি সেটাও শিখছি। আজকে আরও কয়েকটা ম্যাথ দেখি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। আমরা এখানে বইতে অনেকগুলো ওয়ার্কড এক্সাম্পল দেওয়া, মানে বইতে এই কেপিকেসি রিলেটেড অনেকগুলো ম্যাথ ওরা নিজেরাই করে দিছে। আমরা তার মধ্যে কয়েকটা দেখছি লাস্ট দিন। 4.12 এর 1 নাম্বার দেখছিলাম আর 2 নাম্বার দেখছিলাম। এখন আমরা এরপরে ম্যাথে যাই। এখানে বইতে হচ্ছে আলাদা আলাদা সেকশন করে ম্যাথগুলো দেখাইছে, বাট আমাদের সেকশন করে দেখার দরকার নেই, আমরা সব ম্যাথ একইভাবে করতে পারবো। ঠিক আছে, বইতে দেখাইছে যে এক একটা ম্যাথ এক একভাবে, বাট আমাদের ওইভাবে করা লাগবে না। আমরা চাইলে এটা সেম ওয়েতেই সবসময় করতে পারি। দেখো এখানে আমরা একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে তোমার বইয়ের ওয়ার্কড এক্সাম্পল 4.12 এর 3 নাম্বার। বইয়ের ওয়ার্কড এক্সাম্পল 4.12 এর 3 নাম্বার। এটা হচ্ছে পেজ 489, পেজ 489। সো এটা একটু দেখো এই ম্যাথটা কীভাবে করব। এখানে বলছে যে অ্যাট 318 কেলভিন। আচ্ছা, তোমরা কি দুইজনই ম্যাথটা বের করছো বইতে? বইয়ের লিথি কি বের করতে পারছো? তোমার বইয়ের এডিশন মেবি ডিফারেন্ট। ও আচ্ছা, ঠিক আছে। সো এখন দেখো এই ম্যাথটাই বলছে অ্যাট 318 কেলভিন দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি অফ দি ডিসোসিয়েশন রিয়াকশন অফ N2O4 ইজ, এটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ইজ 0.668 অ্যাটমসফেরিক প্রেশার। সো এখানে আমাদেরকে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ডিসোসিয়েশন রিয়াকশনের কেপি বলে দিছে। এখন আমাদেরকে বলছে ইফ দ্য টোটাল প্রেশার পি ইজ 15 অ্যাটমসফেরিক, মানে এই রিয়াকশনের টোটাল প্রেশার হচ্ছে পি, হুইচ ইজ 15 অ্যাটমসফেরিক প্রেশার। এটা সাইডে লিখলাম। আর বলছে যে অ্যান্ড অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন অফ N2O4 ইজ 0.1238 মোল, দেন ক্যালকুলেট দ্য পার্শিয়াল প্রেশার অফ N2O4 অ্যান্ড NO2। একটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আর একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো এখন এখানে রিয়াকশনটা কী হবে? এই চ্যাপ্টারের রিয়াকশনগুলো খুব কমন, মানে জাস্ট হাতে গোনা 4-5টা রিয়াকশনই আসে। আর ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ডিসোসিয়েশন রিয়াকশন হচ্ছে এরকম, খুবই ইজি, জাস্ট একটা রিভার্সিবল রিয়াকশন, উইচ ইজ এইখান থেকে জাস্ট 2টা নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস হয়। আবার অনেক সময় 2টা নাইট্রোজেন ডাইঅক্সাইড একসাথে হয়ে একটা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ফর্ম করে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের ডিসোসিয়েশন রিয়াকশন। সো এখানে আমাদের টেম্পারেচার বলে দিছে 318 কেলভিন। আমাদেরকে এই রিয়াকশনটার কেপি বলে দিছে, বলছে যে কেপি হচ্ছে 0.668 ATM। এখন আমরা জানি যে কোনো একটা কেপি কেসের ম্যাথে ফার্স্টে লিখতে হয় একদম ইনিশিয়ালি যে অবস্থা ছিল, মানে টাইম যখন 0, বা তুমি লিখতে পারো যখন ইনিট, তুমি t=0 লিখতে পারো আর ইনিট লিখতে পারো। তো যখন টাইম = 0 বা যখন ইনিশিয়ালি আমরা আসি, একদম ইনিশিয়ালি এইটা এই N2O4 এইটা কতটুকু আছে আমরা কিন্তু জানি না। সো আমরা ধরে নিলাম এটা আছে হচ্ছে এ মোল। আমরা এখানে এও ধরতে পারি বা অন্য যে কোনো জিনিস দিয়ে ধরতে পারি। আমি আচ্ছা ধরো এখানে এই ধরলাম, ঠিক আছে, এটা আছে হচ্ছে এ মোল। আমরা সব কিছু মোল ইউনিটে নিচ্ছি। এখানে মোল ইউনিট এটা যে নিচ্ছে এটা লেখা লাগে না, তারপর আমি এখানে বোঝানোর জন্য লিখে রাখলাম যেগুলো সব হচ্ছে মোল ইউনিট। সো একদম এই রিয়াকশনটা শুরু হওয়ার সময় আমাদের ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ছিল এ মোল আর নাইট্রোজেন ডাইঅক্সাইড ছিল একদম 0, কারণ ও এখনও প্রিপেয়ার হয় নাই। আর এরপর যখন আমরা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করছি, মানে যখন এই ইকুইলিব্রিয়ামটা অ্যাচিভড হয়েছে, তখন আমাদের
এই ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের অ্যামাউন্ট কিছুটা কমে গেছে। সো আমি সেটা কমানোর নিয়মটা বলছিলাম যে এখানে যত লিখবা সেটা এখানে লিখে দিবা, দেন মাইনাস এই নাইট্রোজেন মানে প্রথম যে রিঅ্যাক্টেন্ট সেটার সামনে যে নাম্বারটা থাকবে সেইটা মাল্টিপ্লাই করে এখানে লিখবা আলফা। ঠিক আছে, এই আলফা হচ্ছে ডিসোসিয়েশন তোমার, এটা হচ্ছে ডিসোসিয়েশন রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আসি যে আমি তো বলছিলাম যে এইখানে এর জায়গায় তুমি সবসময় ইউজ করবা যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। এখন কোশ্চেনে আমাদের N2O4 এর মোল নাম্বার দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমরা এটা অ্যাজিউম করে নিছি। যদি দেওয়া থাকতো যে N2O4 এত মোল আছে বা কোনোভাবে যদি ওইটা বের করা যেত তাহলে আমরা অবশ্যই ওইটাই লিখতাম। আচ্ছা, সো এখানে আলফা মাইনাস এ মাইনাস আলফা, এটা হচ্ছে আমার প্রেজেন্ট অ্যামাউন্ট অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4। আর এইখানে কি লিখতে হয়, প্রোডাক্টের ক্ষেত্রে এইখানে যত থাকবে সেটার সাথে আমরা প্লাস করে লিখব, এবং প্লাস করার সময় আমরা এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সামনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটার সাথে মাল্টিপ্লাই করে লিখব। ঠিক আছে, সো এটা হবে কত, 2 আলফা। সো ইকুইলিব্রিয়ামে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড আছে এ মাইনাস আলফা আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে 2 আলফা। ওকে, ডান। এখন আমাদের এখানে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে কেপি। সো আমরা এক কাজ করব, কেপি বের করব। এখন কেপি বের করার জন্য আমাদের হচ্ছে পার্শিয়াল প্রেশার লাগে, মানে প্রত্যেকটা গ্যাসের ইকুইলিব্রিয়ামের প্রেশার কত সেটা জানতে হয়। মানে কেপি ইজ ইকুয়াল টু এই প্রোডাক্ট গ্যাসটার প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এখানে সামনে যেহেতু 2 তাই এখানে স্কোয়ার, ডিভাইডেড বাই এই রিঅ্যাক্টেন্টগুলোর পার্শিয়াল প্রেশারের প্রোডাক্ট, পার্শিয়াল প্রেশার অফ N2O4। এটার সামনে 1 আছে তাই এটার কোনো পাওয়ার নেই। এখন পার্শিয়াল প্রেশার কিভাবে বের করতে হয়, পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে হচ্ছে টোটাল প্রেশার যত, আমাদের টোটাল প্রেশার যত ইনটু এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল ফ্র্যাকশন যত, এক্স দিয়ে মোল ফ্র্যাকশন বোঝানো হয়, এক্স মোল ফ্র্যাকশন অফ NO2। এখন মোল ফ্র্যাকশন কি, মোল ফ্র্যাকশন হচ্ছে ইকুইলিব্রিয়ামে আমার নাইট্রোজেন ডাইঅক্সাইড কত মোল আছে, 2 আলফা। ইকুইলিব্রিয়ামে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে 2 আলফা, আর টোটাল মোল নাম্বার কত, আমার ইকুইলিব্রিয়ামের টোটাল মোল নাম্বার কত, টোটাল মোল নাম্বার হচ্ছে এ মাইনাস আলফা প্লাস 2 আলফা। সো এখানে অ্যান্সারটা এরকম, পি ইন্টু 2 আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা। ঠিক আছে, সো এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের প্রেশার, পার্শিয়াল প্রেশার। আর সিমিলারলি আমরা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডেরটাও বের করতে পারি, N2O4। এভাবে আমরা এই পার্শিয়াল প্রেশারের ব্যাপারটা অন্য একটা চ্যাপ্টারে আবার দেখব, ওইখানে এটা রিলেটেড আরও ডিটেলস আছে। সো N2O4 হচ্ছে P ইন্টু মোল ফ্র্যাকশন অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড উইচ ইজ টোটাল প্রেশার ইন্টু, এখানে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড হচ্ছে এ মাইনাস আলফা মোল ডিভাইডেড বাই টোটাল মোল হচ্ছে এ প্লাস আলফা। সো এই হচ্ছে আমাদের দুইটা পার্শিয়াল প্রেশার, এটা একটা আর এটা একটা। এখন এই দুইটা ভ্যালু এখানে বসাতে হবে। সো এখানে পি স্কোয়ার ইন্টু 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস আলফা হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে পি ইন্টু, আচ্ছা এটা এ মাইনাস আলফা হবে, হ্যাঁ এটা বলো। হ্যাঁ হবে হবে সেম। আচ্ছা, এখন এখানে তোমার পি ইন্টু এখানে আসবে এ মাইনাস আলফা ডিভাইডেড বাই এ প্লাস আলফা, দেন পি আর এই পি স্কোয়ার একটা পি থাকবে, আর এখানে এ প্লাস আলফা কাটা গিয়ে একটা এ প্লাস আলফা থাকবে। সো এখানে ফাইনালি থাকতেছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি, 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। সো এটা হচ্ছে আমাদের
কেপি এর এক্সপ্রেশন। এখন কেপি এর ভ্যালু তো দাও 0.668, 0.668। সো এখান থেকে আমরা আর পি এর ভ্যালু জানি। সো আমরা এখান থেকে দেখো এর ভ্যালুটা বের করতে পারবো। এখন কথা হচ্ছে কিভাবে, আমাদের আলফার ভ্যালু কত। আলফার জন্য কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া, দেখো অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন অফ N2O4 ইজ 0.1238, মানে N2O4টা যতটুক ডিসোসিয়েশন হয়ে গেছে সেটা হচ্ছে 0.1238। আচ্ছা এইখান থেকে দেখে বলো তো যে N2O4 কতটুক ডিসোসিয়েশন হয়েছে, মানে N2O4 কতটুক কমে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে আলফা। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আলফা হচ্ছে 0.1238। সো এটা আমাদের আলফার ভ্যালু। সো এখন এখানে তুমি সব ভ্যালুগুলো বসাও, আলফার ভ্যালু বসাও, এর ভ্যালু আমরা জানি না, আর পি এর ভ্যালু হচ্ছে 15, এগুলো সব বসাও, এ চলে আসবে। সো আমরা এটা ক্যালকুলেটর সলভ করি, দেখো এই ম্যাথগুলো খুব বেশি টাফ না, জাস্ট একটু প্র্যাকটিস থাকলে ইজিলি করা যায়, আর ম্যাথ বড়ও হয় না তেমন। দেখো এখানে আমাদের ফার্স্টে হচ্ছে 0.668 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 0.1238 স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ারকে আমরা এক্স ধরলাম, ঠিক আছে। আমরা এক্স স্কোয়ার লিখতেছি না কারণ তখন একটা নেগেটিভ ভ্যালু আসার চান্স আছে। সো আমরা এ স্কোয়ারকে ধরলাম এক্স মাইনাস আলফা স্কোয়ার হচ্ছে 0.1238 স্কোয়ার ইন্টু টোটাল প্রেশার। টোটাল প্রেশার হচ্ছে 15 অ্যাটমসফেরিক প্রেশার। এবার শিফট সলভ ইকুয়াল, ওয়েট করি, দেখো এর এ স্কোয়ারের ভ্যালুটা চলে আসবে এক্স এর ভিতর। সো এটা হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু। সো এটাকে রুট করলে আমরা এর ভ্যালু পাবো। সো এ হচ্ছে 1.179, মানে আমাদের ইনিশিয়ালি এটার অ্যামাউন্ট হচ্ছে তাহলে 1.179 মোল। হ্যাঁ কি বলছো? ও ওইখানে স্কোয়ার নিলে মানে এটা, কারণ একটা নেগেটিভ নাম্বারের স্কোয়ারও তো পজিটিভ হয়, বুঝছো। সো ক্যালকুলেটর অনেক সময় নেগেটিভ অ্যান্সারটা দিতে পারো, তোমার অ্যান্সারটা হবে, মানে তুমি চাইলে কয়েকবার ট্রাই করতে পারো। বাট আমি সবসময় স্কোয়ার বা যে কোনো কিছু থাকলে ফার্স্টে ওইটাকে পুরোটা এক্স ধরে নেই, দেন নিজে ম্যানুয়ালি স্কোয়ার রুট করে ফেলি, সো এটা সেফ, অ্যান্সার ভুল হওয়ার চান্স থাকে না আর কি। আচ্ছা সো N2O4 হচ্ছে 1.179 মোল ছিল একদম ফার্স্টে। সো এই এর ভ্যালুটা জানলে আমরা এখন এই পার্শিয়াল প্রেশারগুলো বের করতে পারবো। আমাদেরকে টার্গেট দিছিল যে এই দুইটা পার্শিয়াল প্রেশার ক্যালকুলেট করো। সো পি হচ্ছে 15, টু আলফা হচ্ছে এখন 0.1238 ডিভাইডেড বাই এ হচ্ছে এখন আমরা জানি 1.179 প্লাস আলফা হচ্ছে 0.1238। সো এটাও ক্যালকুলেট করে বের করো, অ্যান্ড সিমিলারলি এখানেও ভ্যালুগুলো বসায় ক্যালকুলেট করে বের করো, ঠিক আছে। সো এটাই এই ম্যাথটার প্রসেস, খুবই ইজি। সব ম্যাথ এইভাবেই আমাদের এখানে কেপিকেসির ম্যাক্সিমাম ম্যাথ এই সেম ওয়েতেই করতে হয়। এবার আসি পরের ম্যাথটাতে। এখানে আমাদের দেখো ওয়ার্ক এক্সাম্পলে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, প্রায় পেজ 497 পর্যন্ত। এখানে কেপিকেসির 497 না আরও আছে, দাঁড়ো, এখানে প্রায় পেজ 507 পর্যন্ত আছে। সো আমি এখান থেকে তোমার ইউনিক ম্যাথগুলো আলাদা আলাদাভাবে করে দিই, বাট তোমাদের কিন্তু সবগুলোই করতে হবে এখানে। সো এখানে আমাদের 4.12 এর ফোন নাম্বারটাও অলমোস্ট সেম। তারপর পরের পেজে দেখো 490, ওইখানেও তোমার ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডেরই একটা ম্যাথ দিছে। সো এইটা আমি একটু করে দিই, এখানে পার্সেন্টেজের একটা ব্যাপার আছে। সো এটা একটু করে দিতে হবে। আমি একটু দাঁড়াও সিলেক্ট করি যে কোনটা কোনটা করবো, তোমরা একটু ওয়েট করো, আমি তারপর বলতেছি।
আচ্ছা এখানে ওই যে আলফা একটা টার্ম যে আমরা লিখি সব সময়, এটাকে তোমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে। আমি লাস্ট দিন বলছিলাম যে এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আচ্ছা এখানে তাহলে আমরা স্টার্ট করি এখন। ওয়েট একটু, আর 2 2 2 3 ওকে। সো আমরা স্টার্ট করি। এখানে আমি বলি কোন কোন ম্যাথগুলো আমরা করব। আমরা হচ্ছে ফার্স্টে পেজ 490 এর 4.12 এর 5 দেখো ওই যে অ্যাট 298 কেলভিন, এগুলো একটু মার্ক করে রাখো, ঠিক আছে? অ্যাট 298 কেলভিন ওই ম্যাথটা দেখব। এরপরে আমরা 491 পেজের অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো ওয়ার্কড এক্সাম্পল 4.12 এর 6, এই ম্যাথটা করব। এরপর পেজ নাম্বার 490 হচ্ছে পেজ নাম্বার 490, আচ্ছা এরপর হচ্ছে পেজ 494 এ 4.13 নিচে একটা ওয়ার্কড এক্সাম্পল আছে, দেখো রাইটিং ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস, ওই ম্যাথটা দেখব। আর এরপরে আমরা দেখব পেজ 494 এর ওয়ার্কড এক্সাম্পল 4.14 এর 1 at 700 Kelvin temperature and 20 atmospheric pressure, এই ম্যাথটা। আর এরপর পরের পেজে দেখবা 4.15 আরেকটা ওয়ার্কড এক্সাম্পল আছে, সেইটা দেখব। হাইড্রোজেন ইজ প্রডিউসড ইন্ডাস্ট্রিয়ালি, ওইটা। এরপরে পেজ 500 এ চলে যাও। সো পেজ 500 এ ওয়ার্কড এক্সাম্পল 4.16 predicting the direction of reaction. Then page 500 এ ওয়ার্কড এক্সাম্পল 4.17 the equilibrium constant Kc, এরকম একটা ম্যাথ আছে। আর হচ্ছে পেজ 502, পেজ 502 তে আছে ওয়ার্কড এক্সাম্পল 4.20 at 444 ডিগ্রি সেন্টিগ্রেড 4.05 মোল হাইড্রোজেন অ্যান্ড এটা। আর হচ্ছে এরপর পেজ 504, পেজ 504 এ দেখো ওয়ার্কড এক্সাম্পল 4.24 আর 4.25, দুইটা ওয়ার্কড এক্সাম্পল আছে নিচে, ওই দুইটা দেখব। আর পেজ 505 এও দুইটা ওয়ার্কড এক্সাম্পল আছে, এই দুইটা দেখব। তোমরা কি দাগাইতে পারছো? ওকে, তাহলে স্টার্ট করি। সো আমাদের প্রথম ম্যাথ পেজ 490-তে 4.12 এর 5 নাম্বার। সো এই ম্যাথটাতে আমাদেরকে বলছে অ্যাট 298 কেলভিন টেম্পারেচার অ্যান্ড 1 atmospheric pressure dinitrogen tetroxide is 18.5% dissociated into nitrogen dioxide. সো আমরা ফার্স্টে ইকুয়েশনটা বুঝে গেলাম যে N2O4 এইটা থেকে দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস হবে। আমাদেরকে বলছে যে টেম্পারেচার হচ্ছে, সাইডে লিখে রাখো এগুলো, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন, প্রেশার হচ্ছে 1 atm প্রেশার। আমাদেরকে বলছে এটা 18.5% ডিসোসিয়েশন হয়েছে ইকুইলিব্রিয়ামে। সো 18.5% ডিসোসিয়েশন মানে একদম শুরুতে ধরো টি ইকুয়ালস যখন 0 বা একদম যখন রিয়াকশনটা শুরু হয় তখন এইটা যদি ধরো 100 মোল থাকে, আচ্ছা 100 মোল না, এটা যদি ধরো এ মোল থাকে, এটা ছিল 0 মোল।
আর যখন ইকুইলিব্রিয়াম অ্যাচিভড হয়েছে, টাইম যখন ইকুইলিব্রিয়াম, তখন এই এর অ্যামাউন্টটা কিছুটা কমে গেছে, সেটা হচ্ছে এ মাইনাস আলফা, আর এটা হচ্ছে 2 আলফা। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদেরকে বলছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ইজ 18.5% ডিসোসিয়েটেড, মানে তার ইনিশিয়াল অ্যামাউন্ট থেকে 18.5% ডিসোসিয়েটেড হয়েছে। তার মানে বলা যায় যে এই যে আলফা, এটা হচ্ছে কি অ্যামাউন্ট অফ ডিসোসিয়েশন। সো এই আলফা হচ্ছে এ এর 18.5%, এ এর 18.5%। অ্যাকর্ডিং টু কোশ্চেন এই আলফাটা হচ্ছে এ এর 18.5%, কারণ কোশ্চেনে বলছে যে এটা 18.5% ডিসোসিয়েটেড হয়েছে। সো এখান থেকে আমরা তাহলে আলফার ভ্যালুটা লিখতে পারি, যে আলফা হচ্ছে তাহলে 0.185 ইন্টু এ। ওকে, এর পাশাপাশি এখানে আর কি বলছে দেখো। আচ্ছা, এরপর আর বলছে যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ পার্সেন্ট ডিসোসিয়েশন অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এট দ্যাট টেম্পারেচার অ্যান্ড 0.5 atm প্রেশার। মানে আমার প্রেশার, আমরা প্রথমে এই রিয়াকশনটা 1 atm প্রেশারে করছি, তখন ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়েছে এত। এখন আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, যদি প্রেশারটা 0.5 atm হয় তখন আলফার ভ্যালু কত হবে, মানে তখন নতুন একটা আলফা পাওয়া যাবে। এখন এই ম্যাথটা কীভাবে করবো, এখানে আবার বলছে যে টেম্পারেচারটা সেম, মানে এই টেম্পারেচারটা আলাদা না। তো এখানে আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে এই রিয়াকশনটার একটা কেপি আর কেসি আছে, রাইট? কেপি কেসি দুইটাই আছে। এখন এই কেপি আর কেসির ভ্যালু শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, মানে টেম্পারেচার ছাড়া এটা চেঞ্জ হয় না। কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের কেপি বা কেসি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, মানে সে প্রেশার ডিপেন্ডেন্টও না বা কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্টও না, সে হচ্ছে শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সো তুমি যদি টেম্পারেচার চেঞ্জ না করো তাহলে এই কেপি বা কেসি চেঞ্জ হবে না। সো আমাদের এখানে ওইটাই বলছে যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ পার্সেন্ট ডিসোসিয়েশন অফ N2O4 অ্যাট দ্যাট টেম্পারেচার, মানে ওরা বলে দিচ্ছে যে টেম্পারেচার ফিক্সড বাট প্রেশার আলাদা। সো এই আলাদা প্রেশারে আলফার ভ্যালু কেমন হবে? সো এখানে যেটা হবে যে তোমার কেপির ভ্যালু আনচেঞ্জড থাকবে, আলফার ভ্যালুটা চেঞ্জ হবে, অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। সো এই ম্যাথটা আমরা কীভাবে করব দেখো, আমাদের অলরেডি যে গিভেন ইনফরমেশনগুলো দিয়ে দিছে সেটা ইউজ করে আমরা একটা কেপি বের করব। অ্যান্ড এই কেপিটা ইউজ করে পরবর্তীতে আমরা প্রেশার 0.5 অ্যাটমসফেরিক নিয়ে আমরা নতুন করে আলফাটা বের করব। সো আমরা ফার্স্টে কেপিটা বের করে ফেলি। সো এখানে কেপি কত আসবে দেখো, কেপি ইজ ইকুয়াল টু প্রেশার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড স্কোয়ার ডিভাইডেড বাই প্রেশার অফ ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, সেটা হচ্ছে টোটাল প্রেশার ইন্টু, আমরা একটু আগে এটা বের করছিলাম, সো আমি একবারে লিখে দিই, ঠিক আছে? এটা হচ্ছে 4 আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। সো এখন এখানে আমরা ভ্যালুগুলো বসাতে পারি, যে আলফা হচ্ছে এটা, সো 4 0.185 স্কোয়ার এ স্কোয়ার পি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 0.185 স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে? উপরে নিচে এ কেটে দাও, মানে এ স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে থাকে তোমার 4 ইন্টু 0.185 স্কোয়ার, টোটাল প্রেশার তো বলে দিছিল 1 atm, সো ওইটা ইউজ করে আমরা ফার্স্টে কেপি বের করলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস 0.185 স্কোয়ার। সো অ্যান্সারটা আসছে এত, 0.14175। সো কেপির ভ্যালু আমরা জানি 0.14175। এখন এই কেপির ভ্যালুটা কি থাকবে? আনচেঞ্জড থাকবে যদি তোমার টেম্পারেচার আনচেঞ্জড থাকে, বাট যদি প্রেশার চেঞ্জ করে ফেলো তখন এই আলফাটা চেঞ্জ হয়ে যাবে। সো নতুন করে আবার একটু দেখি যে N2O4 থেকে দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যান্ড দেন এইখানে এইটা যদি এ হয় আর এইটা হচ্ছে
এটা হচ্ছে 0, আর এটা হবে a মাইনাস আলফা, এটা হবে 2 আলফা। আমাদেরকে আলফার নতুন ভ্যালু বের করতে বলছে, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে বলছে। সো ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা বের করার জন্য, মানে আলফা বের করার জন্য এটা আমরা আলফা প্রাইম দিলাম, সো এটা হচ্ছে আলফা প্রাইম। আবার এটাও ধরো এ প্রাইম, নতুন করে রিয়াকশন। সো আমাদের বের করতে হবে যে আলফা প্রাইম এ প্রাইমের কত পার্সেন্ট, মানে এখানে যেমন কোশ্চেনে ওরা পার্সেন্টেজে বলছে 18.5%, ওইটাই কিন্তু আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বুঝতে পারছো? মানে এখানে কোশ্চেনে যখন বলছে যে 18.5% ডিসোসিয়েটেড হয়েছে, এটাই কিন্তু তার ডিগ্রি অফ পার্সেন্ট ডিসোসিয়েশন, ঠিক আছে? এখানে কোশ্চেন দেখো ওইভাবেই বলা যে ডিগ্রি অফ পার্সেন্ট ডিসোসিয়েশন। সো এখান থেকে আমরা আবার চাইলে কেপি বের করতে পারি। সো এই কেপিটাও আসবে 4 আলফা প্রাইম স্কোয়ার পি, এটাকে পি প্রাইম বললাম কারণ এখন প্রেশারটাও চেঞ্জড, ডিভাইডেড বাই এ প্রাইম স্কোয়ার মাইনাস আলফা প্রাইম স্কোয়ার। এখন কেপির ভ্যালু হচ্ছে এই যে এইটা, সো এটাকে এখানে লেখো। আলফা প্রাইম তুমি বের করবা, সো তুমি ধরে নাও আলফা প্রাইম হচ্ছে তোমার এ এর x%, আলফা প্রাইম হচ্ছে এ এর x%। সো এখানে আলফা প্রাইমকে আমরা ডিরেক্টলি পার্সেন্টেজে অ্যান্সারটা বের করব। সো এখানে আমরা লিখব এ স্কোয়ার, আর x% মানে হচ্ছে x ইন্টু 0.01, সো এক্স স্কোয়ার ইন্টু 0.01 স্কোয়ার, আর এখানে পি প্রাইম হচ্ছে 0.5 ডিভাইডেড, এখানে এই x% হচ্ছে x/100, আর a ইন্টু এক্স ইন্টু 0.01 ডিভাইডেড বাই এখানে এ প্রাইম হচ্ছে আবারও এ স্কোয়ার এক্স স্কোয়ার 0.01 স্কোয়ার মাইনাস, আচ্ছা না, এটা তো এ প্রাইম স্কোয়ার মাইনাস এ প্রাইম স্কোয়ার, এখানে একটা প্রাইম হবে, প্রাইম এ প্রাইম স্কোয়ার এক্স স্কোয়ার 0.01 স্কোয়ার। ওকে, ডান। সো উপরে নিচে আমরা এখন এ কেটে দিতে পারি, এই এ প্রাইম স্কোয়ারটা উপর থেকে নিচ থেকে কাটা যায়, নিচে থাকে 1 এখানে। আর সো এখন এখান থেকে ফাইনালি আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। সো দেখো আমি আবারও এক্স স্কোয়ার ইউজ না করে এক্স দিব, 0.14175 ইজ ইকুয়াল টু 4x ইন্টু 0.01 স্কোয়ার ইন্টু 0.5 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু 0.01 স্কোয়ার। সেটা হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু, স্কোয়ার রুট করলে এক্স এর ভ্যালু পাওয়া যাবে। সো অ্যান্সারটা হচ্ছে 25.72%, 25.72%। বয়স দেখো একটু অ্যান্সারটা স্লাইটলি ডিফারেন্ট, কারণ ওরা হচ্ছে এখানে এই যে সলভটা করছে, সলভটাই হচ্ছে তোমার ডিরেক্টলি স্কোয়ার রুট নিছে একটা, দেখো এখানে যে আলফা ইজ ইকুয়াল টু হাফ রুট ওভার কেপি বাই পি, ওইভাবে অ্যাকচুয়ালি লেখাটা ঠিক না, আমি যেভাবে করছি এইভাবেই লেখো, ঠিক আছে? এরপরে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 4.12 এর 6 নাম্বার, 491 পেজে। এখানে বলছে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 1 অ্যাটমসফেরিক প্রেশার, সো টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন আর প্রেশার হচ্ছে 1 atm, 80% PCl5 dissociates in PCl3 and chlorine. সো এটা আরেকটা রিয়াকশন যেটা খুব কমন, পটাশিয়াম পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে একটা ক্লোরিন গ্যাস প্রডিউস হয়। এটা একটা কমন রিয়াকশন এই কেপি গ্যাসের ম্যাথগুলোতে, সব হচ্ছে গ্যাসাস প্রোডাক্ট। সো এখন এখানে আমাদেরকে বলছে যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 1 atmospheric pressure 80% PCl5 dissociates in PCl3 and Cl2. Calculate the partial pressures of PCl5, PCl3,
CL2 কেপি অ্যান্ড কেসি সব কিছু বের করতে বলছে, সবার পার্শিয়াল প্রেশার আর এই পুরো রিয়াকশনে কেপি কেসি। সো এটা আমরা দেখো এখানে আমরা কোনটা বের করব, কেপি বের করব নাকি কেসি বের করব, কোনটা বের করা বেটার? যেহেতু প্রেশার দিয়ে দিছে সো আমরা কেপি আগে বের করব, কেপি থেকে পরে কেসি বের করা যায়। আচ্ছা, এবার এখানে আমরা কি করতে পারি দেখো, টি ইজ ইকুয়াল টু 0 যখন ছিল, যেহেতু বলছে 80%, সো আমরা ধরে নিলাম আমাদের PCl5 ফার্স্টে ছিল A, PCl3 ছিল 0, ক্লোরিন ছিল 0। আর যখন ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে আমরা আসছি, ইকুইলিব্রিয়ামে আসছি, তখন A মাইনাস এটা কত হবে আলফা, এখানে কত হবে শুধু আলফা, এখানে হবে আলফা। এবার ইকুইলিব্রিয়ামে আমাদের তোমার যেহেতু কেপি বের করতে বলছে, সো তার আগে আমরা একটু আলফার ভ্যালুটা বের করি। আমাদেরকে বলছে 80% PCl5 ডিসোসিয়েট হয়েছে, তার মানে এই আলফা হচ্ছে এ এর 80%। সো আমরা এখানে লিখতে পারি আলফা ইজ ইকুয়াল টু এ ইন্টু 80%, মানে 0.8 এ। সো এটা হচ্ছে আলফা। সো কেপি কীভাবে বের করতে হয় দেখো, কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশারস অফ প্রোডাক্টস, পার্শিয়াল প্রেশার অফ এই প্রোডাক্টটা PCl3 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ এই প্রোডাক্ট ক্লোরিন ডিভাইডেড বাই এখানে পার্শিয়াল প্রেশার অফ PCl5। এখন তাদের পার্শিয়াল প্রেশারগুলো লিস্ট ডাউন করি এখানে। পার্শিয়াল প্রেশার অফ PCl3 ইজ ইকুয়াল টু টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ PCl3। টোটাল প্রেশার আমরা জানি 1 atm, তারপর এটা পরে লিখতেছি। আর মোল ফ্র্যাকশন অফ PCl3, আমাদের PCl3 আছে আলফা মোল, আর টোটাল মোল নাম্বার হচ্ছে A প্লাস আলফা, সো আলফা ডিভাইডেড বাই A প্লাস আলফা। দেন পার্শিয়াল প্রেশার অফ ক্লোরিন, টোটাল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ ক্লোরিন is equal to total pressure into alpha divided by A plus alpha. And partial pressure of PCl5 is equal to total pressure into P into mole fraction of PCl5, which is total pressure into A minus alpha divided by A plus alpha. সো তিনটা পার্শিয়াল প্রেশার বের করা শেষ, এখন এইগুলো জাস্ট এইখানে লিখে দিতে হবে। সো এরকম আসে আমাদের PCl5 এর কেপির ইয়াটা এক্সপ্রেশনটা দেখতে এরকম। এখন আলফার ভ্যালু তো আমরা জানি 0.8 A, সো এখানে সব বসাই দাও। পি ইন্টু পি হচ্ছে 1 atm, সো 1, আর এটা হচ্ছে 0.8 A ডিভাইডেড বাই A হচ্ছে 0.8 A, সো 0.8 A স্কোয়ার মাইনাস এদিকে A স্কোয়ার মাইনাস এটা। সো A স্কোয়ারটা উপর থেকে নিচ থেকে কাটো, তাহলে উপর আসবে 0.8 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8 স্কোয়ার। সো অ্যান্সার হচ্ছে 0.8 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8 স্কোয়ার, 1.78। সো এটা হচ্ছে আমাদের কেপি এর ভ্যালু। সো কেপি বের করলাম, এখন আমরা কেসি কীভাবে বের করবো? আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম। ওকে, সো কেপির ভ্যালু বের করছি। এবার আসি যে আমরা কীভাবে কেসি বের করতে পারি। আর আমরা এখন পার্শিয়াল প্রেশারগুলোও বের করতে পারবো, কারণ পার্শিয়াল প্রেশারগুলো বের করার জন্য আমাদের, আচ্ছা এখানে আমাদের পার্শিয়াল প্রেশার যদি বের করতে চাই, একটু দাঁড়াও, ইজ ইকুয়াল টু, সো পার্শিয়াল প্রেশারগুলো যদি ইন্ডিভিজুয়ালি বের করতে চাই,
তাহলে এখানে এই যে ভ্যালুগুলো এখানে বসাই দিলেই হইতো। দেখো যেমন আমি PCl3 এর পার্শিয়াল প্রেশারটা বের করে দেখাই। টোটাল প্রেশার 1, আলফা হচ্ছে 0.8 A, আর নিচে হচ্ছে A প্লাস 0.8 A। সেগুলো কাটা, সেখান থেকে আসবে 1 ইন্টু 0.8 ডিভাইডেড বাই 1.8। সো অ্যান্সারটা আসতেছে কত? 4/9, রাইট? সো এইভাবে আমরা প্রত্যেকটা পার্শিয়াল প্রেশার বের করতে পারবো। আর আমরা এখানে কেপিটাও বের করলাম। এখন কেসি কিভাবে বের করব? ফর্মুলা আছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। সো কেসি ইজ ইকুয়াল টু কেপি আরটি হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন। সো কেপির ভ্যালু আমরা জানি 1.778, সেটা এখানে বসাবো। আর আর এর ভ্যালু আমরা বলছিলাম এই ফর্মুলাটাতে বসানোর সময় 0.0821। টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন, আর মাইনাস ডেল এন হচ্ছে তোমার প্রোডাক্ট টোটাল কত মোল, 2 মোল, আর রিয়াক্ট্যান্ট কত মোল, 1 মোল। সো 2 minus 1 দ্যাট ইজ 1, ডেল এন হচ্ছে 1। সো এটা তুমি ক্যালকুলেট করো, কেসি এর ভ্যালুটা চলে আসবে। এরপরে আমরা যেই ম্যাথটা দেখব সেটা হচ্ছে পেজ 494 এর ওয়ার্কড এক্সাম্পল 4.13, রাইটিং ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস। সো এই ম্যাথটা একটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে যে ধরো একটা রিভার্সিবল রিয়াকশন এইভাবে আমি লিখলাম যে নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস প্রডিউস 2 অ্যামোনিয়া 2 NH3। আর এই রিয়াকশনটাকে আমি রিভার্স করে লিখলাম, দ্যাট ইজ 2 NH3 এটা ডিসোসিয়েশন হয়ে নাইট্রোজেন গ্যাস অ্যান্ড 3 হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতেছে। সো এখানে একটা জিনিস আমরা অবজার্ভ করবো, সেটা হচ্ছে ধরো এইটার জন্য আমাকে যদি কেপি এর ইকুয়েশন লিখতে বলে, তাহলে কেপি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ NH3 স্কোয়ার ডিভাইডেড বাই partial pressure of nitrogen into partial pressure of hydrogen whole cube বা partial pressure of hydrogen cube। কেন কিউব করতেছি? কারণ হাইড্রোজেনের সামনে হচ্ছে 3 আছে। সিমিলারলি আমরা কেসিটাও লিখতে পারতাম একইভাবে, যে কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন concentration of hydrogen cube। আর এবার আসি যে এই রিয়াকশনটার ক্ষেত্রে কেপি বা কেসি কেমন হবে। সো এটার কেপিটাকে আমি বললাম কেপি প্রাইম। সো কেপি প্রাইম হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন কিউব ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া স্কোয়ার। আর কেসি প্রাইম ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ nitrogen concentration of hydrogen cube divided by concentration of ammonia square। দেখো এই দুইটা টার্মের ইনভার্স। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে কোনো একটা রিভার্সিবল রিয়াকশনের ইনভার্স রিয়াকশনটার কেপি কেসিও ইনভার্স হয়, মানে কেপি প্রাইম ইজ ইকুয়াল টু 1/kp অ্যান্ড কেসি প্রাইম ইজ ইকুয়াল টু 1/kc। মানে রিয়াকশন রিভার্স করে দিলে কেপি আর কেসিও ইনভার্স হয়ে যায়। ঠিক আছে, এইটাই আমাদের এখান থেকে শেখার ছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যেটা আমাদের অনেকবার কাজে লাগবে, সেটা হচ্ছে ধরো N2 প্লাস 3H2, এখান থেকে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস হচ্ছে 2 NH3। এই রিয়াকশনটার কেপি আমরা জানি যে কীভাবে বের করতে হবে, প্রেশার অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই প্রেশার অফ নাইট্রোজেন ইন্টু প্রেশার অফ হাইড্রোজেন কিউব। বাট আমরা যদি এই রিয়াকশনটাকে ধরো বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করি বা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, ধরো হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, হাফ নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন
এখান থেকে তোমার জাস্ট অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে। তখন দেখো এটার কেপিটা কেমন হয়, প্রেশার অফ অ্যামোনিয়া divided by pressure of nitrogen to the power half into pressure of hydrogen to the power 3/2. সো এখানে আমরা একটা জিনিস বুঝতেছি যে কেপি প্রাইম ইজ স্কোয়ার রুট অফ কেপি। সো এখানে ব্যাপারটা এরকম যে তুমি যত পাওয়ার দিয়ে, যত নাম্বার, যেই নাম্বার দিয়ে এখানে মাল্টিপ্লাই করবা পুরো রিয়াকশনটাকে, তোমার কেপিটা তত পাওয়ার রেস করবে। ঠিক আছে, তুমি যদি এখানে ধরো সবার সাথে এম দিয়ে মাল্টিপ্লাই করো, সবাইকে এম দিয়ে মাল্টিপ্লাই করলা, এক্সিস্টিং রিয়াকশনটাকে তুমি এম দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে তোমার কেপি এর নতুন ভ্যালু কত হবে, এই কেপি টু দি পাওয়ার এম। ওকে, সো এর জন্যই কখনো একটা রিয়াকশন কোশ্চেনে যেভাবে থাকবে ওইভাবেই লিখবা। ধরো তোমাকে কোশ্চেনে এই রিয়াকশনটা দিছে, হাফ N2 প্লাস 3/2 হাইড্রোজেন প্রডিউস 1 NH3, ঠিক আছে, এইটা দিয়ে দিল। তুমি এখানে ইচ্ছা করে বোথ সাইডে 2 মাল্টিপ্লাই করে রিয়াকশনটাকে এরকম বানাইতে পারবা না। ঠিক আছে, তোমার ওই যে রিয়াকশনটা দেওয়া আছে ওইটা নিয়ে কাজ করতে হবে, ওইটা দিয়েই ক্যালকুলেশন করতে হবে। আর এমসিকিউর জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট, যেরকম এই রিয়াকশনটা যদি কেপি হয়, মানে এটা সব যে কোনো কেপি কেসি ম্যাথের জন্যই, একটা রিয়াকশনের কেপি যা তার সাথে যদি তার বোথ সাইডে যদি এম মাল্টিপ্লাই করে দাও, তাহলে কেপির ভ্যালুটাও টু দি পাওয়ার এম হবে। আর যদি রিয়াকশনটাকে রিভার্স করে লেখো তাহলে তোমার কেপি এর ভ্যালুটা ইনভার্স হয়ে যাবে। কেপি কেসি দুইটাই কি হয়ে যাবে, ইনভার্স। এখানে কেসি এর ভ্যালুটাও কিন্তু সিমিলারলি চেঞ্জ হবে, যে কেসি প্রাইম উইল বি কেসি টু দি পাওয়ার এম। এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট টপিক। আর এরপর আমরা তাহলে পরের ম্যাথে যাই। ফর পেজ 495 এর ওয়ার্কড এক্সাম্পল 4.14 এর 1, নিচের ওয়ার্কড এক্সাম্পলটা অ্যাট 700 কেলভিন টেম্পারেচার এটা। সো এখানে ম্যাথটা কি বলছে দেখো, যে অ্যাট 700 কেলভিন টেম্পারেচার অ্যান্ড 20 atmospheric pressure at the equilibrium state of ammonia synthesis, মানে অ্যামোনিয়া প্রডিউস করতেছো, সিনথেসিস মানে কোনো কিছু প্রডিউস করা। সো অ্যামোনিয়া প্রডিউস করতেছো ইউজিং দিস রিয়াকশন N2, মানে ওরা রিয়াকশনটা দিয়ে দিছে N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস সেখান থেকে প্রডিউস হচ্ছে 2NH3। এখানে ওরা বলছে যে 21% নাইট্রোজেন 16% অ্যামোনিয়া আর প্রেজেন্ট ইন দ্য গ্যাস মিক্সচার। ক্যালকুলেট কেপি অ্যান্ড কেসি অফ দিস রিয়াকশন। ওরা কিন্তু একটা কথা বলছে যে অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম স্টেট, কোশ্চেনে বলে দিছে যে ইকুইলিব্রিয়াম স্টেটে নাইট্রোজেন আছে 21%, অ্যামোনিয়া আছে 16%। সো ওরা আমাদেরকে ডিরেক্টলি ইকুইলিব্রিয়াম স্টেটের কথাই বলে দিছে। সো আমাদের এখানে T=0 লেখার দরকার নাই, যেহেতু ওরা ডিরেক্টলি আমাদের ইকুইলিব্রিয়ামের ডেটাটা দিয়ে দিচ্ছে, আমাদের তো ওইটাই দরকার। সো আমরা ডিরেক্টলি এখানে লিখব যে অ্যাট T= ইকুইলিব্রিয়াম। ওরা বলছে যে N2 হচ্ছে 21% আর অ্যামোনিয়া হচ্ছে 16%, মানে টোটাল এখানে যা যা আছে ইকুইলিব্রিয়ামে তো সবাই আছে, রাইট? সো যা যা আছে তার মধ্যে 21% হচ্ছে নাইট্রোজেন। সো আমি ধরলাম এই রিয়াকশনটা টোটাল হচ্ছে 100 মোল, মানে সব রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট মিলে এখানে টোটাল আছে 100 মোল। তাহলে নাইট্রোজেন আছে কতটুকু, 21 মোল। হাইড্রোজেন আছে কত মোল ওরা দিয়ে দিচ্ছে সেটা, সরি ওরা হাইড্রোজেনেরটা দেয় নাই, ওরা বলছে অ্যামোনিয়া আছে হচ্ছে 16%, দ্যাট ইজ 16 মোল। এভাবে লিখলাম। দেখো এই ম্যাথটা কিন্তু একটু আলাদা। তাহলে হাইড্রোজেন কতটুকু আছে, 100 - 21 - 16, ওকে, দ্যাট ইজ কত হয়, 63। সো আমাদের এটা ডান,
তোমার এখানে সবার মোল নাম্বারটা বের করা হয়ে গেছে। সো এখন আমি চাইলে এখান থেকে খুব ইজিলি কেপি কেসি বের করতে পারবো। সো এখন কেপি ফার্স্টে ধরো কেপি বের করি, কারণ প্রেশার দেওয়া। সো কেপি ইজ ইকুয়াল টু পার্শিয়াল প্রেশার অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন partial pressure of hydrogen Q, and then partial pressure of ammonia এখানে ডিরেক্টলি লিখে দেই যে টোটাল প্রেশার 20 ইনটু অ্যামোনিয়ার মোল ফ্র্যাকশন হচ্ছে 16 ডিভাইডেড বাই 100, কারণ টোটাল মোল আমরা কত ধরছি 100, সো 16 বাই 100 আর ডিভাইডেড মানে এই যে এখানে সবার যে পার্সেন্টেজটা দিচ্ছে ওই পার্সেন্টেজটাই কিন্তু আসলে তার মোল ফ্র্যাকশন, বুঝতে পারছো? অ্যান্ড দেন ডিভাইডেড বাই নাইট্রোজেন হচ্ছে 21 মোল, সো 20 ইন্টু 21 ডিভাইডেড বাই 100, আর হাইড্রোজেন হচ্ছে 20 ইন্টু 63 ডিভাইডেড বাই 100, বাট এটার পাওয়ার হোল কিউব। দেন এটা ক্যালকুলেট করলে আমাদের কেপির ভ্যালু চলে আসবে। কেপি পেয়ে গেলাম, এবার কেসি কীভাবে পাবো? দেখো কেসি ইজ ইকুয়াল টু কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। সো কেসি ইজ ইকুয়াল টু কেপি আর টি হোল টু দি পাওয়ার মাইনাস ডেল এন। সো কেপি হচ্ছে কেপি তো এখান থেকে বের করবই, আর এখানে আর এর ভ্যালু বসাও, টি এর ভ্যালু বসাও। এখানে ডেল এন কত তোমরা বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে -2, কারণ এখানে আমাদের প্রোডাক্ট আছে হচ্ছে 2 আর রিঅ্যাক্ট্যান্ট আছে টোটাল 3 + 1 4, সো 2 - 4 দ্যাট ইজ -2, সো এটা এখানে বসবে। ওকে ডান। দেন এর পরের পেজে যাও, 4.96 এর ওয়ার্ক এক্সাম্পল 4.15। আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা এখন তাহলে 4.15 এখানে বলছে হাইড্রোজেন ইজ প্রডিউসড ইন্ডাস্ট্রিয়ালি বাই দ্য স্টেম হাইড্রোকার্বন রিফর্মিং প্রসেস। এগুলো আমাদের কিন্তু জানার দরকার নেই, আমাদের জাস্ট ম্যাথটা পারলেই হয়েছে, ঠিক আছে? এগুলো জাস্ট ওরা কোশ্চেনের সাথে একটু এক্সট্রা ইনফরমেশন দিছে। এখন এখানে বলছে দ্য রিয়াকশন দ্যাট টেকস প্লেস ইন দ্য ফার্স্ট স্টেপ অফ দিস প্রসেস ইজ H2O + CH4 অ্যান্ড দেন কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। সো এখানে ওরা কেসি দিয়ে দিছে, বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেপি অ্যাট দ্য সেম টেম্পারেচার। এটা তুমি নিজেই বের করতে পারবা, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। আচ্ছা এর পরেরটাও পারবা, কেপি দেওয়া আছে কেসি বের করবা, শেষ। এটা আমি আর করে দেখাবো না। এরপরে দেখো তোমার পেজ 497 একটা বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট ওয়ার্ক দেওয়া। এখানে প্রত্যেকটা ম্যাথই এখন তোমরা পারবা, ঠিক আছে? সো এই বক্সটা তোমাদের বাসায় নিজেদের করতে হবে, ঠিক আছে? এটা একটু টিক দিয়ে রাখো। আর এরপরে নিচে দেখো একটা সেকশন আছে সিগনিফিকেন্স অফ কেসি। এই সেকশনটা তোমরা একটু রিডিং পড়বা, ঠিক আছে? এখানে তোমার এখান থেকে এটা কোনো ম্যাথ ট্যাথ না, জাস্ট একটু বোঝার জন্য এটা একটু রিডিং পড়বা। এখানে কেসি এর সিগনিফিকেন্স বলছে যে কেসি দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। একটা রিয়াকশনের কেসির ভ্যালু যত হাই তত তার প্রোডাক্টের মানে তার প্রোডাকশন অ্যামাউন্ট তত বেশি, রাইট? কারণ কেসি হচ্ছে কি প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট একটা রেশিও। সো কেসি যত বড় হবে প্রোডাক্ট তত বেশি হবে। সো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যখন কোনো কিছু প্রডিউস করা হয় কেমিক্যালি, তখন সেটার প্রোডাকশন রেটটা কেমন সেটা এই কেপি কেসি দিয়ে তোমার বের করা হয় আর কি। কেপি কেসি দিয়ে সেটার ডিটারমাইন করা হয় যে এটার কোয়ালিটিটা কেমন বা এই রিয়াকশনটা কীরকম পারফর্ম করতেছে। এরপরে আমরা এখানে এই যে 499 পেজে দেখো কিউসি লেস দ্যান কেসি হলে কি হবে, কিউসি গ্রেটার দ্যান কেসি হলে কি হবে, কিউসি ইকুয়াল টু কেসি হলে কি হবে, এটা আমরা আগের ক্লাসে দেখাই আসছিলাম। এবার আসি পেজ 500 এর ওয়ার্ক এক্সাম্পল 4.16। এইখান থেকে এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। ওকে, সো এখন আমরা যে ম্যাথটা দেখব, এখানে বলছে যে প্রেডিক্টিং দ্য ডিরেকশন অফ রিয়াকশন। আচ্ছা একটু দাঁড়াও,
সো এই ম্যাথটাতে আমাদেরকে বলছে আ মিক্সচার অফ 1.57 মোল অফ নাইট্রোজেন, 1.92 mole of hydrogen and 8.13 mole of ammonia is introduced into a 20-liter reaction vessel. মানে introduced মানে হচ্ছে মিক্স করছে আর কি, introduced into a 20-liter reaction vessel at 500 Kelvin temperature. At this temperature, the equilibrium constant Kc for the reaction N2 plus 3H2 2NH3 is এত. Is the reaction mixture at equilibrium? If not, what is the direction of the net reaction? আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই রিয়াকশনটা কি ইকুইলিব্রিয়ামে আছে এখন, নাকি এটা কোন দিকে যাচ্ছে এখন। এখানে দেখো ওরা রিয়াকশন যেটা দিছে সেটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 4.16, ওকে, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, আর সেখান থেকে প্রডিউস হয় কত, 2NH3। একটু ওয়েট আবার, সো নাইট্রোজেন প্লাস 3H2 এটা থেকে প্রডিউস হয় কি 2NH3। এখন আমাদেরকে এটার ডিরেকশন বের করতে বলছে। অনেক সময় এটা বলে না, তার সেই ম্যাথটাতে আমরা পরে যাব, বাট এখানে আমাদেরকে বলছে যে ডিরেকশন বের করো। সো আমাদের এখানে ওরা বলে দিছে যে নাইট্রোজেন একদম ইনিশিয়ালি নাইট্রোজেনকে নেওয়া হয়েছিল 1.57 মোল, হাইড্রোজেনকে নেওয়া হয়েছিল 1.92 মোল, অ্যান্ড প্রোডাক্টের অ্যামাউন্টটাও তখন ছিল, মানে প্রথমেই কিছু রিয়াক্টেন্টও ছিল, কিছু প্রোডাক্টও ছিল। আর এখানে বলছে যে প্রোডাক্ট ছিল হচ্ছে 8.13 মোল। যেই রিয়াকশন ভেসেলটা এটা করা হয়েছে সেটার ভলিউম হচ্ছে 20 লিটার, আর টেম্পারেচার ছিল এই রিয়াকশনের 500 কেলভিন টেম্পারেচার। এখন আমাদেরকে বলছে এই রিয়াকশনটা, মানে আমি যদি ইনিশিয়ালি এভাবে রেখে দিই, এভাবে রিয়াক্টেন্ট প্রোডাক্ট দিয়ে দিই, তাহলে এটা কোন দিকে যাবে, এটা কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, নাকি অলরেডি ইকুইলিব্রিয়ামে আছে। সো সেটা বের করার জন্য আমার কী করতে হবে, কিউসি এর ভ্যালু বের করতে হবে। আমরা কেন কিউসি চুজ করলাম, কারণ এখানে যেহেতু ভলিউম দেওয়া, কনসেন্ট্রেশন বের করাটা সহজ। সো আমরা এখান থেকে কিউসি বের করব। কিউসি হচ্ছে ওই কেসির মতোই, যে কোনো একটা মোমেন্টে এটার ওই প্রোডাক্টের কনসেন্ট্রেশন অফ NH3 স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন কিউব, এটাই হচ্ছে কিউসি। সো একদম শুরুতে কিউসি কত আমরা বের করে ফেলি। সো কিউসি হচ্ছে, এখন NH3 এর কনসেন্ট্রেশন হচ্ছে 8.13 ডিভাইডেড বাই 20 স্কোয়ার, নাইট্রোজেনের কনসেন্ট্রেশন হচ্ছে 1.57 ডিভাইডেড বাই 20, আর হাইড্রোজেন হচ্ছে 1.92 ডিভাইডেড বাই 20। সো এই হচ্ছে আমাদের কিউসি এর ভ্যালু। সো কিউসি বের করে দেখি কত আসে, 8.13 ডিভাইডেড বাই 20, 1.57 divided by 20 into 1.92 divided by 20 whole cube. So এটা আসছে 2379 or 2.379 into 10 to the power 3. এটা হচ্ছে কিউসি এর ভ্যালু। আর আমাদের কোশ্চেনে এই রিয়াকশনটার কেসি এর ভ্যালু দিয়ে দিছে। কোশ্চেন দেখো, কেসি ইজ ইকুয়াল টু 1.7 ইন্টু 10 স্কোয়ার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি কিউসি এর ভ্যালুটা কেসি থেকে অনেক বড়, কিউসি ইজ গ্রেটার দেন কেসি। সো এটা কি মিন করে, এটা মিন করে দ্য রিয়াকশন উইল হ্যাপেন ব্যাকওয়ার্ড, দ্য রিয়াকশন উইল হ্যাপেন ব্যাকওয়ার্ড, মানে এই রিয়াকশনটা এদিক থেকে এদিকে যাবে না, এটা
এদিক থেকে এইদিকে আসবে, মানে রিয়াকশনটা এখন তাহলে এরকম করে লেখা উচিত 2NH3 নাইট্রোজেন হাইড্রোজেন। এটাই আমাদেরকে বের করতে বলছে যে এটা হচ্ছে উইল প্রসিড ফ্রম রাইট টু লেফট। সো এইভাবে আমরা ডিরেকশন বের করতে পারবো। এরপরে আমাদের পরের ওয়ার্ক এক্সাম্পলটা 4.17, সেখানে আমাদের এই টাইপের একটা কোশ্চেন দিছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে আমাদের বেশ কিছু জিনিস বোঝার আছে এই ডিরেকশন রিলেটেড। সো আমরা এটা করি 4.17। কি বলছে দেখো, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ফর দ্য রিয়াকশন হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন, hydrogen with iodine at 700 Kelvin temperature is 57। মানে হাইড্রোজেন আর আয়োডিনের রিয়াকশনটা কেসিও যে কথা, কেপিও একই কথা, কারণ হাইড্রোজেন আর আয়োডিনের ওই রিয়াকশনটা কেপি আর কেসি হচ্ছে ইকুয়াল, কারণ এখানে ডেল এন এর ভ্যালুটা 0। তো এখানে ওরা কেপি কেসি দুইটার ভ্যালুই হয়তো বলে দিছে, দুইটাই হচ্ছে কত হবে 57, কোশ্চেনে বলে দিচ্ছে 57। আর ওরা রিয়াকশনটাও দিয়ে দিছে, এখানে সব হচ্ছে গ্যাস। এখন বলছে ইফ 1 mole হাইড্রোজেন and 1 mole iodine react in a 10 liter reaction vessel at 700 Kelvin temperature, what are the ও আচ্ছা, এটা একদম সহজ ম্যাথ। এখানে আমাদেরকে বলছে যে ইনিশিয়ালি যদি এটা 1 মোল নেই, এটা 1 মোল, এই দেখো ওরা কোশ্চেনে বলে দিছে যে হাইড্রোজেনকে 1 মোল নিছি, সো ওইটাই আমাদের এখানে লিখতে হবে। যদি 2 মোল বলতো তাহলে 2 মোল লিখতাম। 1 মোল হাইড্রোজেন নিছে আর 1 মোল আয়োডিন নিছে, অ্যান্ড বলছে যে এইগুলা 10 লিটারের একটা রিয়াকশন ভেসেলে রিয়াক্ট করতেছে, মানে V = 10 লিটার, টেম্পারেচার হচ্ছে 700 কেলভিন। সো বলছে হোয়াট আর দ্য কনসেন্ট্রেশনস অফ হাইড্রোজেন আয়োডিন অ্যান্ড হাইড্রোজেন আয়োডাইড at equilibrium, what is the composition of equilibrium mixture in moles? So আমরা তাহলে দেখো এখান থেকে তাদের কনসেন্ট্রেশনগুলো বের করব অ্যাট ইকুইলিব্রিয়াম। সো ইনিশিয়ালি এই দুইটার অ্যামাউন্ট তো বলে দিছে, আর এই দুইটার অ্যামাউন্ট বলে নাই, তার মানে এটা হচ্ছে 0, মানে এটা একদম শুরুতে ছিলই না। দেন যখন আমাদের ইকুইলিব্রিয়াম আসছে ততক্ষণে হাইড্রোজেন কিছুটা কমে গেছে, সো এটা হয়েছে 1 মাইনাস আলফা, এটাও হয়েছে 1 মাইনাস আলফা, এটা হচ্ছে 2 আলফা। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা কেসি বের করতে পারি। কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড স্কোয়ার্ড ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ইন্টু কনসেন্ট্রেশন অফ আয়োডিন। ওকে, অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়োডাইড কীভাবে বের করা যায়? আমাদের হাইড্রোজেন আয়োডাইডের মোল নাম্বার হচ্ছে 2 আলফা অ্যান্ড ভলিউম হচ্ছে 10 স্কোয়ার ডিভাইডেড বাই হাইড্রোজেন আর আয়োডিন দুইটারই কনসেন্ট্রেশন একই। আচ্ছা, এখানে আমরা একবারে ভি লিখে দিই, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি স্কোয়ার। সো এখান থেকে আসবে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। সো কেসির ভ্যালু তুমি জানো, এখান থেকে আলফা বের করবা। সো কীভাবে বের করি দেখো, কেসি ইজ ইকুয়াল টু 57, 4 আলফা স্কোয়ার, দ্যাট ইজ, এখন এইখানে একটা ঝামেলা হচ্ছে কি দুইটাই স্কোয়ার। সো আমি সব সময় যেটা করি ফার্স্টেই বোথ সাইডকে স্কোয়ার রুট করে ফেলি। সো স্কোয়ার রুট অফ কেসি ইজ ইকুয়াল টু 2 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এখন এটা সলভ করা অনেক সহজ। রুট 57 ইজ ইকুয়াল টু 2 আলফার জায়গায় হচ্ছে এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। সো এটা আসলে 0.79। সেখান থেকে আমরা আলফার ভ্যালু বের করলাম 0.79, অ্যান্ড আমরা এখন চাইলে ইকুইলিব্রিয়ামে ওদের সবার কনসেন্ট্রেশন বের করতে পারবো। সো ইকুইলিব্রিয়ামে হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন হচ্ছে 2 ইন্টু
এই আলফা দ্যাট ইজ 0.79 ডিভাইডেড বাই ভলিউম, ইকুইলিব্রিয়ামে এইটার কনসেন্ট্রেশন হচ্ছে 1 মাইনাস 0.79 ডিভাইডেড বাই 10, এটারও কনসেন্ট্রেশন 1 মাইনাস 0.79 ডিভাইডেড বাই 10। সো এইভাবে আমরা ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন বের করতে পারি। এটা সহজ ম্যাথ ছিল। এরপরে একটু ওয়েট, এরপর 4.18টা নিজে নিজে করবা বাসায়, 4.19ও পারবা। এবার আসি 4.20। 4.20 ম্যাথটা কীভাবে করতে হবে দেখো। আচ্ছা একটু দাঁড়াও, আচ্ছা সো 4.20তে দেখো at 444 degree centigrade 4.05 mole hydrogen 4.65 mole iodine are heated in 1 liter flask producing 6.75 mole hydrogen iodide gas, as hydrogen plus iodine produce 2 hydrogen iodide. So calculate Kc and Kp of this reaction. Easy, একদম easy math। দেখো 4.20তে কি বলছে যে হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস এই দুইটা মিলে প্রডিউস করতেছে 2 হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। সো এখানে দেখো ওরা ইনিশিয়ালি বলে দিছে যে হাইড্রোজেনকে নেওয়া হয়েছে 4.05 মোল, আয়োডিনকে নেওয়া হয়েছে 4.065 মোল, আর যেই ভলিউমটা রিয়াকশনটা করা হয়েছে সেটা হচ্ছে 1 লিটার। আর হাইড্রোজেন আয়োডাইড ইনিশিয়ালি কিন্তু একদমই ছিল না, এটা কত ছিল 0, বাট যখন ইকুইলিব্রিয়ামে আসছি তখন এটা কিছুটা কমে গেছে, এই যে এখানে 1 তাই 1 ইন্টু আলফা, দেন এটা হচ্ছে 4.65 মাইনাস এই যে 1 তাই 1 ইন্টু আলফা, আর এখানে হচ্ছে 0 প্লাস 2 আলফা আর কি, সো এটা হচ্ছে 2 আলফা। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন যে ইকুইলিব্রিয়ামে মানে ফাইনালি এটা কতটুক হাইড্রোজেন আয়োডাইড প্রডিউস করছে 6.75 মোল, মানে এইটা। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 আলফা ইজ ইকুয়াল টু 6.75। সো এখান থেকে আমরা আলফার ভ্যালু বের করতে পারবো। সো দেখো এক একটা ম্যাথে কিন্তু আলফার ভ্যালু এক একভাবে বের করা লাগতে পারে। সো এটা ডিপেন্ড করে তোমার ওই ম্যাথটা কীভাবে সেট করা। সো 3.375 এটা হচ্ছে 3.375। সো আলফার ভ্যালু পেয়ে গেলাম। এখন এখান থেকে কেসি আর কেপি বের করতে হবে। সো বাকিটুক তোমরা পারবা। আরেকটা ব্যাপার বলি যে ধরো অনেক সময় এখানে মোল নাম্বার না বলে তোমাকে বলতে পারে যে হাইড্রোজেন নেওয়া হয়েছে 9 গ্রাম, তার মানে এটা হচ্ছে 9/1 মোল, সরি 9/2 মোল, মানে মোলে কনভার্ট করে নিবা। আবার আয়োডিনের ক্ষেত্রে বলা হয়েছে আয়োডিন নেওয়া হয়েছে 200 গ্রাম। সো তুমি সেটাকে কী করে নিবা, 200 ডিভাইডেড বাই আয়োডিনের যে মলিকুলার ম্যাস 126.9 ইন্টু 2 সেটা দিয়ে ডিভাইড করে নিবা, ঠিক আছে? তাহলেই এটা মোলে কনভার্ট হয়ে যাবে, দেন ম্যাথটা করবা। সো অনেক সময় এটা গ্রামেও দেওয়া থাকতে পারে। আবার এই হাইড্রোজেন আয়োডাইড এত মোল প্রডিউস না হয়ে বলতে পারে যে এত গ্রাম প্রডিউস হয়েছে। সো এটাকে আগে মোলে নিয়ে নিবা, দেন তুমি আলফার ভ্যালু বের করবা। আচ্ছা 4.20 পর 4.21 নিজেরা পারবা, নিজেরা করে ফেলবা। এটা 4.22ও পারবা। 4.22 এর পরে হচ্ছে 23ও নিজে পারবা, একই ম্যাথ সব। আচ্ছা এবার আসি 4.24। 4.24 কি বলছে, এটা একটা এমসিকিউ কোশ্চেন। at a particular temperature for reaction 2A plus B 4.24, এটা হচ্ছে পেজ 504।
2a প্লাস বি এই রিয়াকশনের জন্য কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে এই রিয়াকশনের জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসি ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ইন্টু 10⁻⁻⁴। বলছে ইফ দ্য রেট কনস্ট্যান্ট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ 1.24 লিটার পার মোল পার সেকেন্ড, দেন ক্যালকুলেট রেট কনস্ট্যান্ট অফ ফরওয়ার্ড রিয়াকশন। মানে ব্যাক রিয়াকশনটার রেট কনস্ট্যান্ট, মানে ওইটা হচ্ছে ওই যে আমরা স্মল কে পড়ছিলাম একটা প্রথম দিকে। সো ব্যাকওয়ার্ড রিয়াকশনে কে হচ্ছে 1.24, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন এটার কনস্ট্যান্টটা কত, কেএফ কত? আমরা জানি যে কেসি ইজ ইকুয়াল টু কেএফ বাই কে বি। একদম প্রথম যেদিন কেসি পড়াইছি সেদিন দেখাইছি। সো এখান থেকে তুমি কেএফ এর ভ্যালুটা বের করবা, কেএফ ইজ ইকুয়াল টু কে বি ইন্টু কেসি, দুটা জাস্ট মাল্টিপ্লাই করে দিবা, এটা আর এটা। দেন 25 নাম্বার, এর পরের ওয়ার্কড এক্সাম্পলটাতে বলছে যে at 25 degree centigrade 2 sulfur dioxide plus oxygen produce 2 sulfur trioxide. If its Kp is equal to 3 into 10 to the power 24, then calculate Kc of this reaction. এই রিয়াকশনটা Kc বের করো। সো এটাও দেখো এমসিকিউ কোশ্চেন। Kp is equal to KCRT whole to the power del n, আমাদের Kc বের করতে বলছে। সো Kc is equal to KPRT whole to the power minus del n। এখানে কেপির ভ্যালু দেওয়া 3 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর এর ভ্যালু হচ্ছে 0.0821, আর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 298 কেলভিন, অ্যান্ড টু দি পাওয়ার ডেলেন মাইনাস ডেলেন কত? সো এখানে ডেলেনের ভ্যালু কত দেখো, ডেলেনের ভ্যালু হচ্ছে আমাদের রিয়াকশনটা এরকম যে 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন প্রডিউস 2 সালফার ট্রাইঅক্সাইড। সো এখানে ডেলেন হচ্ছে -1। সো এটা ক্যালকুলেট করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেলেনের ভ্যালুটায় আমরা কিন্তু এই যে এটা কি দিয়ে বের করি, যে প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোল নাম্বার। সো এটা একটু কেয়ারফুলি মনে রাখবা যে এটা হচ্ছে গ্যাসাস প্রোডাক্টের মোল নাম্বার, গ্যাসাস প্রোডাক্টস মোল নাম্বার মাইনাস গ্যাসাস রিঅ্যাক্ট্যান্টস টোটাল মোল নাম্বার। মানে অন্য কোনো স্টেটের মোল নাম্বারগুলো কিন্তু এখানে কাউন্ট হবে না। যেমন ধরো একটা রিয়াকশন এরকম দেওয়া আছে যে ধরো ম্যাঙ্গানিজ প্লাস হচ্ছে অক্সিজেন। আচ্ছা দাঁড়াও, আমি একটা রিয়াকশন একটু চিন্তা করে নিই। আচ্ছা, এটা আমরা কোনো এক্সাম্পল ছাড়া একটা দেখাই। ধরো 2A প্লাস বি প্লাস 3C, এখান থেকে প্রডিউস হচ্ছে 4, এখান থেকে প্রডিউস হচ্ছে তোমার E প্লাস 2F। এখানে 2A হচ্ছে গ্যাস, B হচ্ছে সলিড, 3CO হচ্ছে সলিড, E হচ্ছে লিকুইড, আর 2F হচ্ছে গ্যাস। এটা কোশ্চেনে লেখা থাকবে, ঠিক আছে? তো তখন তুমি যখন ডেলেন ক্যালকুলেট করবা তোমার শুধুমাত্র গ্যাসাস প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে হবে আর গ্যাসাস রিঅ্যাক্ট্যান্ট নিয়ে চিন্তা করতে হবে। সো এখানে গ্যাসাস রিঅ্যাক্ট্যান্ট আছে এটা, সেটা মোল নাম্বার 2 মাইনাস গ্যাসাস প্রোডাক্ট আছে এটা, আর রিঅ্যাক্ট্যান্ট আছে এটা। সো 2 মাইনাস 2, অ্যান্সার হবে 0। ঠিক আছে? অনেকে যেটা ভুল করে এখানে 2 + 1 3 আর এটা হচ্ছে 6, ওইটা কিন্তু করা যাবে না। এর পরবর্তীতে ডেলেন বুঝলাম, এরপর হচ্ছে 4.26 নাম্বারটা দেখাই। আচ্ছা, 26 নাম্বারটা লাগবে না, কারণ দেখো এটা হচ্ছে ওই সেম আগের ম্যাথটার মতোই। আমরা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া
এরকম একটা ম্যাথ করছিলাম পার্সেন্টেজ দিয়ে, দেখো ওই ম্যাথটাই এখানে আবার দিছে, জাস্ট এখানে নাইট্রোজেনের জায়গায় লিখছে এ আর হাইড্রোজেনের জায়গায় লিখছে বি। তোমরা কি এই ম্যাথটা পারবা নিজেরা? ওকে, দেন 4.27 নাম্বার, এইটাও এই ম্যাথটা কীভাবে করবা? আচ্ছা দেখো, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, দেখো 4.27, এই ম্যাথটাতে আমাদেরকে বলছে যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, সো তাদের থেকে যখন এই যে 2NH3 প্রডিউস হচ্ছে, যখন প্রডিউস হচ্ছে তখন এখানে বলছে টেম্পারেচার হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 673 কেলভিন। সো বলছে যে এই রিয়াকশনটাই আমি ইনিশিয়ালি নাইট্রোজেন নিয়েছি 0.326 মোল, হাইড্রোজেন নিয়েছি 0.439 মোল, আর অ্যামোনিয়া তো এখন প্রডিউস হয় নাই, আর এই রিয়াকশনটা হচ্ছে একটা 1 লিটারের ভেসেলে। আমাদেরকে বলছে ইকুইলিব্রিয়ামে টোটাল মোল পাওয়া গেছে 0.657, ইকুইলিব্রিয়ামে টোটাল এত মোল গ্যাস প্রডিউস হয়েছে। আচ্ছা, সো আমরা আগে লিখি যে ইকুইলিব্রিয়ামে কী হয়েছে, এখানে ইকুইলিব্রিয়ামে হয়েছে 0.326 মাইনাস আলফা, 0.439 মাইনাস 3 আলফা, আর এটা হচ্ছে 2 আলফা। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই টোটাল মোল নাম্বার, এই তিনটার সামেশন কত? 0.657। সো 2 আলফা প্লাস 0.326 মাইনাস আলফা প্লাস 0.439 মাইনাস 3 আলফা ইজ ইকুয়াল টু 0.657। এখান থেকে আমরা ক্যালকুলেট করে আলফার ভ্যালুটা বের করব। সালফার ভ্যালু হচ্ছে 0.054। আচ্ছা, তোমরা একটু আরেকবার সো এখান থেকে আলফার ভ্যালুটা আমরা বের করলাম, অ্যান্ড আমরা এখান থেকে এখন ইজিলি কেসি বের করতে পারবো। আমাদেরকে কেসি বের করতে বলছে। সো কেসি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন কিউব। সো এখানে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে 2 আলফা ডিভাইডেড বাই ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেনের কনসেন্ট্রেশন হচ্ছে 0.326 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, আর হাইড্রোজেন হচ্ছে 0.439 মাইনাস 3 আলফা ডিভাইডেড বাই ভি হোল কিউব। সো এখানে সব জায়গায় আলফার ভ্যালু বসাও, ভি এর ভ্যালু বসাও, তাহলেই অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, এখন কেপি গ্যাসিয়ার লাস্ট ম্যাথ, এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। এই ম্যাথটাতে দেখো আমার ফার্স্ট অফ অল এই ম্যাথটা হচ্ছে পেজ 580, ক্যালকুলেটিং ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার। সো এটা হচ্ছে ওই যে আমি বললাম সলিডগুলোকে আমরা কাউন্টে নিই না, সো এটার একটা এক্সাম্পল 4.28, ওয়ার্ক এক্সাম্পল 4.28। সো এখানে বলছে যে আয়রন, তোমার এটা হচ্ছে আয়রন 2 অক্সাইড FeO প্লাস কার্বন মনোক্সাইড। সো এই দুইটা রিয়াকশনে কি প্রডিউস হচ্ছে আয়রন সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমাদেরকে এখানে বলে দিছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি ফর দিস রিয়াকশন at 1000 Kelvin is 0.259. Then বলছে যে what are the equilibrium partial pressures of carbon monoxide and carbon dioxide at 1000 Kelvin if the initial partial pressures are PCO, মানে ইনিশিয়ালি, মানে এখানে পুরো ব্যাপারটা
পার্শিয়াল প্রেশার দিয়ে বলছে, মানে আমরা আগে যেমন অলওয়েজ টাইম যখন 0 তখন এখানে কি করতাম, মোল নাম্বারে লিখতাম, রাইট, দেন ইকুইলিব্রিয়ামে কত মোল। বাট এটা একটু ডিফারেন্ট, এই ম্যাথটাতে ওরা আমাদেরকে প্রেশার দিয়ে বলে দিছে যে ইনিশিয়ালি কার্বন মনোক্সাইডের প্রেশার ছিল হচ্ছে 1 atm, ইনিশিয়ালি এটা ছিল হচ্ছে 1 atm, আর কার্বন ডাইঅক্সাইডের প্রেশার ছিল হচ্ছে 0.5 atm। সলিড জিনিসের কখনো প্রেশার হয় না। এখন আমাদেরকে বলছে যে ইকুইলিব্রিয়ামে এই দুইটার পার্শিয়াল প্রেশার কত হবে, মানে এইটার পার্শিয়াল প্রেশার কত হবে আর এইটার পার্শিয়াল প্রেশার কত হবে। সো ম্যাথটা খুব ইন্টারেস্টিং। দেখো এখন এইখানে আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা এই মানে এই রিয়াকশনটা যে কোন দিকে হবে সেটা আগে একটু বের করে নিতে হবে। মানে আমাদের কেন সেটা নিয়ে কনসার্ন, যদি মানে এই প্রোডাক্টের পার্শিয়াল প্রেশারটা না বলে দিত, মানে ইনিশিয়ালি প্রোডাক্টের অ্যামাউন্ট বা প্রোডাক্টের প্রেশার কখনো না বলে দেয়, তাহলে আমরা নিজেরাই বুঝে নেই যে এই রিয়াকশনটা কেবল শুরু হচ্ছে অ্যান্ড এই রিয়াকশনটা এদিকে হচ্ছে 0। সো আস্তে আস্তে এইটা ডিক্রিজ হবে আর এইটা ইনক্রিজ হবে। মানে এটা প্রেশারের ক্ষেত্রেও ট্রু, আবার তোমার মোল নাম্বারের ক্ষেত্রেও ট্রু। কিন্তু যখন দুইটা অ্যামাউন্ট বলে দিবে তখন কিন্তু আমাদের একটা ঝামেলা, মানে আমরা তখন বুঝতে পারতেছি না যে এই রিয়াকশনটা আদৌ বাম থেকে লেফট থেকে রাইটে যাবে নাকি লেফট থেকে রাইটে যাবে। সো আগে ওইটা বের করে নিতে হবে আমাদের। সো আমরা আগে ওইটা বের করে নিব যে এটা কি লেফট টু রাইট যাবে নাকি রাইট টু লেফট। কারণ যদি লেফট টু রাইট যায় তাহলে এইটা কমবে, মানে 1 মাইনাস আলফা হবে, এইটা হবে 0.5 প্লাস আলফা। আর যদি রাইট টু লেফট আসলে অবশ্যই এইটা কমতে থাকবে আর এইটা কি বাড়তে থাকবে, কারণ রিয়াকশনটা এখন এদিক থেকে এইদিকে হচ্ছে, এ কন্টিনিউয়াসলি কমতেছে, এ কন্টিনিউয়াসলি বাড়তেছে। সো তখন এইটা 1 প্লাস আলফা হবে, এটা 0.5 মাইনাস আলফা হবে। সো আমরা ডিফারেন্সটা বুঝতেছি। এখন আসি যে কোন দিকে হবে সেটা আগে বের করে নিই। সেটা বের করার ওয়ে কি? সেটা বের করার ওয়ে হচ্ছে আমরা এই কন্ডিশন থেকে কিউপি বের করে ফেলি, যে হোয়াট ইজ দ্য কিউপি অফ দিস রিয়াকশন। সো এখানে কিউপি হচ্ছে আমাদের এইটার পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই এইটার পার্শিয়াল প্রেশার। সো 0.5 বাই 1, দ্যাট ইজ 0.5। আচ্ছা দেখো, কিউপি এর ভ্যালুটা গ্রেটার দেন কেপি, সো দ্য রিয়াকশন উইল হ্যাপেন রাইট টু লেফট, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। সো রিয়াকশনটা হবে কোন দিকে? এদিক থেকে এদিকে। আচ্ছা এদিক থেকে এদিকে যদি হয় তাহলে কে কমতে থাকবে আর কে বাড়তে থাকবে বলো? এই রিয়াকশনটাতে কার অ্যামাউন্ট কমবে আর কার অ্যামাউন্ট বাড়বে? মানে কোনটার প্রেশার কমে যাবে আর কোনটার প্রেশার বেড়ে যাবে, এটা জানতে চাচ্ছি। যখন ধরো এদিক থেকে এদিকে রিয়াকশন হতো তখন কোনটা কমতো? এই কার্বন মনোক্সাইড কমতো আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে ইনক্রিজ হতো, কারণ তখন রিয়াকশনটা বাম থেকে ডানে হচ্ছে। বাট এখন যেহেতু উল্টা হচ্ছে তাই এইটা আস্তে আস্তে কমবে আর এটা আস্তে আস্তে বাড়বে। সো এখানে আমরা যখন অ্যাজাম্পশনটা করবো এখানে কিন্তু 1 মাইনাস আলফা লিখবো না, এখানে আমরা লিখবো 1 প্লাস আলফা, এটা হবে 0.5 প্লাস মাইনাস আলফা। সো এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের যখনই যে কোনো কেপি কেসের ম্যাথে তুমি দেখবা ইনিশিয়ালি রিয়াক্টেন্টের অ্যামাউন্টও বলছে আবার প্রোডাক্টের অ্যামাউন্টও বলছে, তুমি অবশ্যই কিউসি বা কিউপি বের করে ওই রিয়াকশনটা কোন ডিরেকশনে যাবে সেটা আগে বের করে নিবা। আর বাই ডিফল্ট কিছু বলা না থাকলে তুমি এদিকে ধরে নিবা, মানে যদি দেখো যে প্রোডাক্টের অ্যামাউন্ট বলে নাই। আর এই জিনিসগুলো হচ্ছে মোল ইউনিটেও করা যায় আবার প্রেশার ইউনিটেও করা যায়। এখানে আমরা প্রেশার ইউনিটে করতেছি, এই ম্যাথটা হচ্ছে প্রেশার দিয়ে করা। আচ্ছা এবার আসি যে তাহলে আমাদের এই 1 প্লাস আলফা আর এটা হচ্ছে 0.5 মাইনাস আলফা, তাহলে কেপি কত? কেপি হচ্ছে কি কিউপি অ্যাট ইকুইলিব্রিয়াম। সো কেপি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রেশার আমরা অলরেডি জানি, এখানে কিন্তু এই যে টোটাল প্রেশার ইনটু কার্বন ডাইঅক্সাইডের
মোল ফ্র্যাকশন, ওই আইডিয়াটা আসবে না, কারণ এখানে আমরা এটাকে পুরোটাই প্রেশারে রাখছি। সো কারণ কোশ্চেনটা ওইভাবেই দেওয়া। সো কেপি ইজ ইকুয়াল টু 0.5 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, আর এই কেপি হচ্ছে কত 0.259। এখান থেকে আমরা আলফা বের করতে পারবো। সো আলফার ভ্যালু হচ্ছে 0.191। আলফা বের করা ডান। আমাদের কোশ্চেনে চাইছে যে ফাইনাল পার্শিয়াল প্রেশারগুলো কত। সো পার্শিয়াল প্রেশারগুলো এখন এখান থেকে জাস্ট অ্যান্সার বের করবো, 1 প্লাস এত দ্যাট ইজ 1.191, আর এটা হচ্ছে 0.5 মাইনাস এত দ্যাট ইজ 0.308। সো এটা এত এটিএম, এটা এত এটিএম। আমাদের অ্যান্সার ডান। ওকে, এই ম্যাথটা বুঝতে পারছো তোমরা? ওকে, সো আমাদের কেপি কেসির যত ম্যাথ ছিল বইতে সবগুলো শেষ। এখন তোমাদের টাস্ক হচ্ছে, এখানে দেখো একটা বক্স আছে পেজ নাম্বার 506-এ। এখানেও এই বক্সের মধ্যে তোমরা ম্যাক্সিমাম ম্যাথই দেখবা একই, ঠিক আছে? বাট এগুলো করতে হবে কারণ যেহেতু জিনিসগুলো তোমাদের কাছে নতুন, সো একটু প্র্যাকটিসে রাখতে হবে। সো আমি বলবো সবগুলো ম্যাথই করো, ঠিক আছে? খুব বেশি টাইম লাগার কথা না, যেহেতু একটা ক্লাস পার ক্লাস হচ্ছে 3 দিন করে। সো আগে একটা ক্লাস গেছে আর এই একটা ক্লাস গেছে, সো আরও 3 দিন নিয়ে মোটামুটি এই পর্যন্ত শেষ করে ফেলো। মানে তোমরা এই আজকে হচ্ছে কী বার, স্যাটারডে, সো মানডের মধ্যে এই পর্যন্ত শেষ করো, ঠিক আছে? কেপিকেসির এই পেজ নাম্বার 508 পর্যন্ত যা যা শিখাইলাম সব কিছু প্রথম থেকে 508 পেজ পর্যন্ত যা যা আছে সব কিছু শেষ করো। মানে এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার না, এখানে অ্যাকচুয়ালি টোটাল 4টা চ্যাপ্টার। তোমাদের এটা আগে একটা বই ছিল, মানে আগের সিলেবাসের যে বই ছিল ওইখানে এটা 4টা চ্যাপ্টার হিসেবে ছিল। সো আমরা এই চ্যাপ্টারের 2টা পোর্শন শেষ করছি। এরপর আমরা নেক্সট দিন দেখব হচ্ছে, নেক্সট দিন আমাদের 2টা টপিক একসাথে দেখতে হবে। ওই 2টা টপিক ছোট, এটা হচ্ছে ওই বাফার সলিউশন আর পিএইচ নামে একটা টপিক আছে। পিএইচের ব্যাপারটা হয়তো বুঝো, আর এর পাশাপাশি আরেকটা আছে হচ্ছে থার্মোকেমিস্ট্রি, ওইটা হচ্ছে তোমার হিট রিলেটেড কিছু ম্যাথ আছে। এই চ্যাপ্টারটা হিউজ আর কি, বাট চ্যাপ্টারটা ওভারঅল সহজ, কারণ পুরো চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথ বেসড, মানে ম্যাথ করতে হয়, মুখস্থ করতে হয় কম। ওকে, সো আমরা নেক্সট দিন নেক্সট দিন আমরা থার্মোকেমিস্ট্রি দেখবো না, আমরা নেক্সট দিন শুধুমাত্র এই অ্যাসিড বেস মানে পিএইচ আর হচ্ছে বাফার সলিউশন রিলেটেড টপিকগুলো দেখবো। সো আজকে এই পর্যন্তই। আচ্ছা, তোমরা বাসায় একটা জিনিস পড়বা, আমি একটা জিনিস লিখে দিই, তো হচ্ছে লা শাতেলিয়াস প্রিন্সিপাল। লা শাতেলিয়াস প্রিন্সিপালটা একটু দেখাই দিতে হবে, এটা তোমাদের দেখানো হয় নাই। ওকে, সো লা শাতেলিয়াস প্রিন্সিপাল হচ্ছে, তোমরা কি এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশন তো বুঝো, রাইট? যে ডেল এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশন, আর ডেল এইচ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সেটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। সো লা শাতেলিয়াস প্রিন্সিপাল যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের একটা ইকুইলিব্রিয়াম, যে কোনো একটা রিভার্সিবল রিয়াকশনের ইকুইলিব্রিয়ামকে আমরা চাইলে একটু, মানে ইকুইলিব্রিয়ামকে আমরা যে কোনো এক সাইডে শিফট করতে পারি। মানে ধরো একটা রিয়াকশনে অলরেডি ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়ে গেছে, এরকম ধরো এটা 1 মোল, এটা 3 মোল, এটা 2 মোল, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। বাট আমি চাচ্ছি যে আমি আরেকটু বেশি প্রোডাক্ট চাই, আমার আরেকটু বেশি প্রোডাক্ট দরকার। আমি চাচ্ছি যে এই রিয়াক্টেন্টগুলো আরেকটু ফরওয়ার্ড রিয়াকশন করুক। তখন আমার এখানে কিছু ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরগুলোকে আমি চেঞ্জ করলে এই রিয়াকশনটা ফরওয়ার্ড কিছুটা সামনে যাবে এবং প্রোডাক্টের অ্যামাউন্টটা বাড়াবে। আবার কিছু ফ্যাক্টর আছে যেগুলো চেঞ্জ করলে এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে আসবে, মানে তখন প্রোডাক্টের অ্যামাউন্টটা কমে গিয়ে রিয়াক্টেন্টের অ্যামাউন্টটা আবার বেড়ে যাবে।
সো এই লা শাতেলিয়াস প্রিন্সিপাল হচ্ছে এই ফ্যাক্টরগুলো নিয়ে ডিসকাস করে। সো কী কী ফ্যাক্টর আছে? ফ্যাক্টরগুলো হচ্ছে, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে প্রেশার, আর থার্ড ফ্যাক্টর হচ্ছে কনসেন্ট্রেশন। সো আমরা একটা এখানে লিস্ট বানাই যে টেম্পারেচারের ইফেক্টটা কীরকম, মানে কোনো একটা রিভার্সিবল রিয়াকশনে টেম্পারেচারের কী ইফেক্ট থাকে। সো টেম্পারেচার দুই ধরনের ইফেক্ট। যদি রিয়াকশনটা এক্সোথার্মিক হয়, রিয়াকশনটা যদি এক্সোথার্মিক হয়, দ্যাট ইজ তার ডেল এইচ এর ভ্যালু যদি নেগেটিভ হয়, সে যদি হিট প্রডিউস করে আর কি, ডেল এইচ এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে এই রিয়াকশনটাতে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো, টি ইনক্রিজ, তোমার এই রিয়াকশনটা লেফট দিকে সরে আসবে। মানে এটা তখন কোন দিকে শিফট হবে? লেফট ডিরেকশনে। মানে এই অ্যারোটা দেখো রাইট থেকে লেফট। সো তুমি টেম্পারেচার যত বাড়াবা এটা বাম দিকে সরে আসবে। বাম দিকে সরে আসা মানে কি? মানে একটা ইকুইলিব্রিয়াম বামে সরে আসা মানে হচ্ছে তার প্রোডাক্ট কমে যাবে আর রিয়াক্ট্যান্ট বেড়ে যাবে। ঠিক আছে? সো বাম থেকে ডানে সরে আসা মিনিং হচ্ছে প্রোডাক্ট কমে যাওয়া, রিয়াক্ট্যান্ট বেড়ে যাওয়া। আর তুমি যদি উল্টাটা করো, যে একটা এক্সোথার্মিক রিয়াকশনে যদি টি ডিক্রিজ করো, মানে টেম্পারেচার যদি কমায় আনো, তখন রিয়াকশনটা লেফট থেকে রাইটে যাবে। মানে তোমার রিয়াক্ট্যান্ট কমে আসবে, প্রোডাক্ট বাড়বে। এটা হচ্ছে এক্সোথার্মিকের জন্য। এন্ডোথার্মিকের জন্য ঠিক উল্টা। ডেল এইচ হচ্ছে এখানে পজিটিভ, আর এখানে সব হচ্ছে জাস্ট এটার রিভার্সটা। সো এখানে আমরা জাস্ট ইনক্রিজের জায়গায় লিখব ডিক্রিজ, আর ডিক্রিজের জায়গায় লিখব ইনক্রিজ। সো এই হচ্ছে টেম্পারেচারের ইফেক্ট অন ইকুইলিব্রিয়াম। তুমি এটা একটু ভালোভাবে মনে রাখবে, এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। এরপর মানে এই টেম্পারেচার ইফেক্টটা কেন এরকম, এটাতে আমরা একটু পরে আসতেছি। মানে এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে, সেটা আমরা দেখব। এবার আসি প্রেশার, যে প্রেশারের উপর একটা ইকুইলিব্রিয়াম কিভাবে ডিপেন্ডেন্ট। সো প্রেশারের জন্য আমাদের ওই ডেল এন টার্মটা খুব হেল্প করবে। আমরা শিখে আসি যে ডেল এন ইজ ইকুয়াল টু হচ্ছে গ্যাসাস প্রোডাক্টের মোল নাম্বার মাইনাস গ্যাসাস রিয়াক্ট্যান্টের মোল নাম্বার। সো প্রেশারের ক্ষেত্রে জিনিসটা কীরকম দেখো, যদি ডেল এন এর ভ্যালু পজিটিভ হয়, ইফ ডেল এন ইজ পজিটিভ, কেস নাম্বার 1, ডেল এন হচ্ছে পজিটিভ। ডেল এন পজিটিভ হলে প্রেশার যত ইনক্রিজ করব, ডেল এন যদি বেশি হয় তাহলে পি ইনক্রিজ করলে, পি ইনক্রিজ রিয়াকশন রাইট থেকে লেফটের দিকে চলে আসবে। মানে তার প্রোডাক্ট আস্তে আস্তে কমে যাবে আর রিয়াক্ট্যান্ট আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে? আর তুমি যদি উল্টাটা করো, যে প্রেশার যদি ডিক্রিজ করো, প্রেশার হচ্ছে ডিক্রিজ করতেছো, তখন তোমার রিয়াকশনটা লেফট থেকে রাইটে যাবে। মানে ইকুইলিব্রিয়ামটা কিছুটা রাইটে শিফট হয়ে যাবে। তার মানে হচ্ছে তোমার প্রোডাক্ট বেড়ে যাবে আর রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট কমে যাবে। আর এরপরে তোমার যদি ডেল এন এর ভ্যালু নেগেটিভ হয়, তাহলে ঠিক উল্টাটা। এখানে ঠিক উল্টা হবে, যদি
del nটা তোমার নেগেটিভ ভ্যালু হয়। এখানে দেখো ডিক্রিজ আর এখানে দেখো ইনক্রিজ। আর del n এর ভ্যালু যদি 0 হয়, মানে যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়োডাইড, ওই রিয়াকশনটাতে তো del n এর ভ্যালু 0। সো এখানে তোমার প্রেশারের কোনো ইফেক্ট নেই, নো ইফেক্ট অফ প্রেশার। সো যেই রিয়াকশনে del n এর ভ্যালুটা 0, সেখানে আমরা প্রেশারের কোনো ইফেক্টই দেখব না। মানে ওই রিয়াকশনে তুমি প্রেশার বাড়াইলেও কোনো সমস্যা নেই আর কমাইলেও কোনো সমস্যা নেই, ওই ইকুইলিব্রিয়ামটা ওই জায়গাতেই থাকবে, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। সো এটা হচ্ছে প্রেশারের ইফেক্ট। দেন কনসেন্ট্রেশন একটা খুব ইজি, যে কনসেন্ট্রেশনের এখানে কিভাবে একটা ইকুইলিব্রিয়ামকে ইফেক্ট করে। দেখো আমরা জানি যে যে কোনো একটা রিয়াকশনে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন যত বেশি তত বেশি রিয়াকশন রেট, মানে তত বেশি প্রোডাক্ট ক্রিয়েট হয়। সো এখানে আসি যে তুমি যদি কোনো একটা ইকুইলিব্রিয়ামে কি করলো, আচ্ছা দাঁড়াও এখানে কনসেন্ট্রেশন দেখি ফার্স্টে। হ্যাঁ, সো তুমি যদি একটা ইকুইলিব্রিয়ামে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করো, reactants concentration is increased, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে ওরা আরও বেশি রিয়াক্ট করে তাড়াতাড়ি ডান দিকে চলে যাবে। সো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে দ্য রিয়াকশন উইল মুভ টু রাইট, মানে প্রোডাক্টের অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। আর তুমি যদি কোনো একটা ইকুইলিব্রিয়ামে, মানে একটা রিয়াকশন অলরেডি ইকুইলিব্রিয়ামে আসে, তুমি সেখানে কী করলা, আরও এক্সট্রা কিছু প্রোডাক্ট অ্যাড করে দিলাম, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়াই দিলাম, তখন এই প্রোডাক্টগুলো কি ব্যাকওয়ার্ড রিয়াকশন করে উল্টা দিকে আসবে। সো তখন তোমার রিয়াকশনটা কি হবে, রাইট টু লেফট। ওকে, তখন রিয়াক্টেন্টের অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। সো এই জিনিসগুলো ভালোভাবে মনে রাখবা, এগুলো এমসিকিউতে খুব বেশি আসে অ্যান্ড অনেক সময় ছোট এক্সপ্লেনেশন কোশ্চেন হিসেবে আসতে পারে। ঠিক আছে, সো এখন এই যে যা পড়লাম এখানে কিন্তু ম্যাক্সিমামে ছিল ম্যাথমেটিক্যাল আর কিছু জিনিস বোঝারও ছিল। ঠিক আছে, এখন আসি ওই যে টেম্পারেচারের যে ইফেক্টটার কথা বলতেছিলাম, সেইটার একটা ইকুয়েশন আছে, সেটা দেখে আজকে শেষ করব। সো টেম্পারেচার ইফেক্ট অন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আমরা এর আগে দেখে আসছিলাম যে একটা রিয়াকশন রেট কনস্ট্যান্টের কে কীভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ওইটাও দেখছিলাম যে ওইটা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, যে কে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর টি। অ্যান্ড এখান থেকে আরও একটা ফর্মুলা বের করছিলাম, লন কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু ই এ বাই আর 1/T1 মাইনাস 1/T2। এরকম একটা ফর্মুলা আমরা শিখে আসছি যে টেম্পারেচারের সাথে সাথে এটা কীভাবে চেঞ্জ হয়। সো কেপিকেসিও কিন্তু টেম্পারেচারের সাথেই চেঞ্জ হয়, আর কেপিকেসি হচ্ছে একটু স্পেশাল, সে টেম্পারেচার ছাড়া আর কোনো কারণেই চেঞ্জ হয় না। যেমন প্রেশার চেঞ্জ করলেও কেপিকেসি চেঞ্জ হবে না, বা কনসেন্ট্রেশন চেঞ্জ করলেও কেপিকেসি চেঞ্জ হবে না, কেপিকেসি অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। সো কেপিকেসি কীভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সেটার জন্য একটা ইকুয়েশন আছে যেটাকে বলা হয় ভ্যান হফ ইকুয়েশন। সেই ভ্যান হফস ইকুয়েশনটা এরকম, লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস কনস্ট্যান্ট। এটা রিলেটেড কোনো ম্যাথ আসবে না, ঠিক আছে। সো লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস কনস্ট্যান্ট। দেখো এটা অনেকটাই ওই আমরা যে ফার্স্ট আরেনিয়াস ইকুয়েশন পড়ছিলাম সেটার মতো, যে লন এ ইজ ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর টি প্লাস লন, এটা ছিল লন কে ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই আর টি প্লাস লন এ। এরকম একটা ইকুয়েশন আমরা লাস্ট ভিডিওতে দেখে আসছিলাম। সো ওইটার সাথে কাইন্ড অফ একটু মিলে। এখন ভ্যান হফ ইকুয়েশন কেন ইম্পর্টেন্ট, লন কেপি ইজ ইকুয়াল টু ডেল এইচ, তো আর এটাকে চাইলে আমরা লগ স্কেলেও লিখতে পারি, যে লগ কেপি
ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই লগ আসলেই নিচে একটা 2.303 দিয়ে ডিভাইড প্লাস কনস্ট্যান্ট। সো এখান থেকে কেপি কেসির টেম্পারেচারের সাথে সাথে কেপি কেসি কীভাবে চেঞ্জ হয় সেটা বোঝা যায়। আর কেপি কেসি চেঞ্জ হলে আমাদের ইকুইলিব্রিয়ামও চেঞ্জ হয়, রাইট? এখন আসি যে কেন এটা তোমার কীভাবে টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয় সেটা একটু বোঝার ট্রাই করি। এখানে আমরা একটা গ্রাফ আঁকি। ফার্স্ট গ্রাফটা হচ্ছে এইটার লন কেপি ভার্সেস 1/t গ্রাফ। এটা হচ্ছে 1/t আর এটা হচ্ছে লন কেপি। সো এই গ্রাফটা দেখতে এরকম, দেখো এখানে আবার গ্রাফ একটা না দুইটা গ্রাফ আছে। যদি তোমার রিয়াকশনটা এক্সোথার্মিক হয়, আমরা এখানে এক্সোথার্মিকের গ্রাফটা আঁকতেছি। যদি তোমার রিয়াকশনটা এক্সোথার্মিক হয় তাহলে তোমার ডেল এইচ হচ্ছে কি নেগেটিভ। এখন একটু চিন্তা করো, এই গ্রাফটা হচ্ছে লন কেপি ভার্সেস 1/t। তুমি এই ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে দেখো। লন কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর ইন্টু 1/t প্লাস সাম কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে কাইন্ড অফ, এটা হচ্ছে আমাদের সেই ওয়াই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে সি। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, মানে একটা স্ট্রেট লাইন। এখন এখানে এম কত? মাইনাস ডেল এইচ বাই আর, মানে আমাদের যেই স্ট্রেট লাইনটা আসবে তার স্লোপ হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর। স্লোপটা হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর। এখন এক্সোথার্মিক রিয়াকশনের জন্য ডেল এইচ হচ্ছে নেগেটিভ। সো এখানে যখন একটা মাইনাস ভ্যালু বসাবা, মাইনাসে মাইনাসে প্লাস, সো স্লোপটা কি হয়ে যাবে? প্লাস হবে। সো আমাদের স্ট্রেট লাইনটা হবে দেখতে এরকম, ঠিক আছে? স্লোপটা হচ্ছে পজিটিভ। এখানে এটার স্লোপ কত বা গ্রেডিয়েন্ট কত? মাইনাস ডেল এইচ বাই আর, উইচ ইজ আ পজিটিভ কোয়ান্টিটি ওভারঅল, কারণ ডেল এইচ নিজে হচ্ছে নেগেটিভ। সো এখন একটা জিনিস খেয়াল করো, যত 1/t এর ভ্যালু বাড়ে লন কেপির ভ্যালু তত বাড়ে। আর লন কেপির ভ্যালু বেড়ে যাওয়া মানে কেপির ভ্যালু তত বাড়া, ঠিক আছে? সো আমরা এভাবে বলতে পারি 1/t-কে যত ইনক্রিজ করব ইন কেস অফ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন, 1/t যত ইনক্রিজ করব কেপির ভ্যালু তত ইনক্রিজ হবে। আচ্ছা, 1/t ইনক্রিজ হওয়া মানে কি? টি এর ভ্যালু ডিক্রিজ করা। সো এখান থেকে বলতে পারি যে টি এর ভ্যালু যত ডিক্রিজ হবে কেপির ভ্যালু তত ইনক্রিজ হবে, বুঝতে পারছো? সো একটা এক্সোথার্মিক রিয়াকশনে আমি টেম্পারেচার যত কমাবো কেপির ভ্যালু তত বেশি হবে, আর টেম্পারেচার যত বাড়াবো কেপির ভ্যালু তত কমে যাবে। এর জন্য এই যে লা শাতেলিয়াস প্রিন্সিপালে দেখাইছিলাম, এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার কমাইলে রিয়াকশনটার লেফট থেকে রাইটে যায়, কারণ কেপি বেড়ে যাওয়া মানে কি? কেপি বাড়া মানে হচ্ছে প্রোডাক্ট বাড়তেছে, রিয়াক্ট্যান্ট কমতেছে, রাইট? কেপি হচ্ছে কি? প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, একটা রেশিও, রাইট? সো এখানে কেপি যত বড় হবে প্রোডাক্ট কি তত বড় হবে। সো এর জন্যই আমরা ওই লা শাতেলিয়াস প্রিন্সিপালে এই লাইনটা লিখছিলাম। আর টেম্পারেচার যত বাড়াবো একটা এক্সোথার্মিক রিয়াকশনে কেপি তত কমবে। কেপি কমে যাওয়া মানে হচ্ছে রিয়াকশনটা রাইট থেকে লেফটের দিকে শিফট হচ্ছে। দ্যাট মিনস রিয়াক্ট্যান্ট কন্টিনিউয়াসলি বাড়তেছে, প্রোডাক্ট আস্তে আস্তে কমতেছে। এন্ডোথার্মিকের জন্য পুরো ব্যাপারটা জাস্ট উল্টা হয়ে যাবে। একই এক্সপ্লেনেশন, জাস্ট এটা পজিটিভ, তাই এইটা স্লোপটা হয়ে যাবে এবার একটা নেগেটিভ কোয়ান্টিটি। এই লাইনটা এখন দেখতে হবে এরকম। এই অ্যামাউন্টটা হচ্ছে ওই কনস্ট্যান্টটা, ফর্মুলার কনস্ট্যান্ট, আর এখানে স্লোপটা হচ্ছে নেগেটিভ ডেল এইচ বাই আর। এমসিকিউতে আসতে পারে যে একটা লন কেপি ভার্সেস 1/t গ্রাফের স্লোপ এত, স্লোপ ধরো বলে দিল 4.33, সো বললো যে ডেল এইচ এর ভ্যালু বের করো। সো তুমি জানো যে এই স্লোপটা হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর, সো এটা সমান এত, এখান থেকে ডেল এইচ বের করবা, ঠিক আছে? আবার অনেক সময় বলতে পারে যে একটা লন কেপি ভার্সেস 1/t গ্রাফ এরকম, তার
মানে সেই লন কেপি ভার্সেস 1/t গ্রাফটা এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে ডেল এইচ এর ভ্যালু কত? ফার্স্ট অফ অল এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, আর এখানে তোমার স্লোপটা হচ্ছে tan 45, স্লোপ এই যে অ্যাঙ্গেল দিয়ে বের করা যায়, আর এটা ইকুয়ালস হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর। এখান থেকে ডেল এইচ এর ভ্যালুটা বের করবা। ওকে, সো আমরা এখন এন্ডোথার্মিকের জন্য তাহলে পুরো ব্যাপারটাই কি দেখতেছি উল্টা, কারণ এখানে স্লোপটা কি হয়ে গেছে নেগেটিভ, আর এখানে 1/t যত বাড়বে কেপির ভ্যালু তত কমবে, আর তার মানে টি যত কমবে কেপির ভ্যালু তত কমবে। আর এটা মিন করে যে আমার রিয়াক্টেন্টটা তত বাড়বে, মানে এই রিয়াকশনটা তখন রাইট থেকে লেফট ডিরেকশনে হবে, রিয়াক্টেন্ট আস্তে আস্তে বাড়বে, প্রোডাক্ট আস্তে আস্তে কমবে। আর টেম্পারেচার যত বাড়াবো কেপির ভ্যালু তত বাড়তে থাকবে, আর তখন রিয়াকশনটা শিফট হবে লেফট টু রাইট, অ্যান্ড রিয়াক্টেন্ট আস্তে আস্তে কমবে, প্রোডাক্ট আস্তে আস্তে বাড়বে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ওই লাশাতেলিয়াস প্রিন্সিপালের টেম্পারেচার ডিপেন্ডেন্সির এক্সপ্লেনেশন। আর ভ্যান টফের ইকুয়েশনটা এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, বিশেষ করে স্লোপের ব্যাপারটা, আর এই গ্রাফগুলো কোনটার জন্য গ্রাফ দেখতে কেমন। আর লগ কেপির গ্রাফটাও একই, জাস্ট একটু কম স্টিপ হয়, মানে এটা যদি লন কেপি জায়গায় লগ কেপি হইতো তখন এটা একটু লেস স্টিপার একটা গ্রাফ হবে, মানে এরকম। আর ওইটার স্লোপটা কিন্তু মানে লগ কেপি যদি থাকে তখন স্লোপ হচ্ছে কত, মাইনাস ডেল এইচ বাই 2.303 আর। ওকে, সো এই হচ্ছে আমাদের কেপি কেসে রিলেটেড যা যা ছিল। সো তোমাদের টাস্ক হচ্ছে 508 পেজ পর্যন্ত যা যা আছে পুরা চ্যাপ্টার স্টার্ট থেকে সব করে ফেলবা, আর এরপর আমরা নেক্সট দিন এই পিএইচ তারপর হচ্ছে বাফার সলিউশন এগুলো পড়বো। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা একটু আরেকবার দেখে নিও।